আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স ইউনিভার্স। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলবো, এখানে তো লেখা আছে কাজ, শক্তি ও ক্ষমতা। আজকের ভিডিওটাতে মূলত আমরা কাজ, শক্তি, ক্ষমতার ওয়ান শট টাইপের একটা ক্লাস করব। তো এখানে মূলত বেসিকগুলো নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করার জন্য আমাদের যে বেসিকগুলো না পড়লেই না, সেই বেসিকগুলো একটু হাই বেসিকগুলো আমরা আগে দেখবো, যে মানে যাতে আমরা কোনো প্রশ্নেই কোনো কনসেপ্টে না আটকি। তো সেই বেসিকগুলো আমরা খুব অল্প সময় দেখার চেষ্টা করব, কিন্তু এখানে এত বেশি ডিরাইভেশনেও যাব না, জাস্ট সূত্রগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে আমরা একটা ভিডিওতে দেখার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এখানে আছে কাজ, শক্তি, ক্ষমতা। আমরা প্রথমেই কাজ নিয়ে একটু কথা বলি, যে কাজ মূলত কি বা কাজ বলতে আমরা কি বুঝি। তো এখানে যদি আমাদের প্রথম টপিক লিখি আমরা, সেটা হচ্ছে কাজ। কাজকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়ার্ক, সবাই জানো ওয়ার্ক। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে ওয়ার্ক বা কাজ। তো আশা করি সবাই জানো কাজ কাকে বলে। তো আবার একটু বলে দিচ্ছি, যে রিভিশন ক্লাস। ধরো কোন একটা বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির স্মরণ ঘটে, তাহলে বস্তুটির যেদিকে বল প্রয়োগ করা হয় সেই দিকে বস্তুটির যে স্মরণের উপাংশ থাকে তার গুণফলকে আমরা কাজ বলবো। বুঝতে পারছো? না বুঝতে পারলে এখানে আঁকায় দেখে দিচ্ছি। ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, যে কোনো দিকে বল প্রয়োগ করতে পারো। ধরো সাপোজ তুমি বস্তুটির উপর এদিক বরাবর বল প্রয়োগ করলে, তো বস্তুর উপর এদিক বরাবর বল প্রয়োগ করায় বস্তুটার একটা স্মরণ ঘটবে অবশ্যই, যেহেতু বল প্রয়োগ করছো। অবশ্যই সবসময় স্মরণ ঘটবে এমন না, আমরা এই ক্ষেত্রে চিন্তা করতেছি যে স্মরণ ঘটবে। স্মরণটা কোন দিকে ঘটবে? স্মরণটা ধরলাম বস্তুটার বল প্রয়োগ করছে এদিকে, তুমি এফ বল প্রয়োগ করছো, বস্তুর স্মরণ ঘটছে এই দিক বরাবর, তাহলে এখানে এস এস স্মরণ ঘটছে এই দিক বরাবর, বল প্রয়োগ করছে এফ, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন যদি তোমাকে বলা হয় যে এই বস্তুটার উপর কৃত কাজ কত, কিভাবে নির্ণয় করবা? আমরা সংজ্ঞা পড়লাম একটু আগে, কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ ঘটে, তাহলে সেই বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে আমরা বলবো কাজ। তাহলে আমাদের বল কি ছিল? এফ, আর স্মরণ হচ্ছে এস। আমরা কাজ ইংরেজি কি বললাম একটু আগে? ওয়ার্ক। তাহলে ডাব্লিউ দিয়ে কাজকে আমরা প্রকাশ করবো ওয়ার্ক। ডাব্লিউ সমান আমরা কি পড়ছি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে সেই বল, তাহলে আমরা এখানে এফ এর মান লিখবো, এফ তার সাথে গুণন হবে, হচ্ছে, আচ্ছা মিশিয়ে নিই এটা, ডট দিয়ে লিখি। তো দেখো এখানে আমাদের ওয়ার্কের ডাব্লিউ, এখানে ফোর্স বলের এফ, এখানে গুণন হবে হচ্ছে, দেখো এখানে আমরা বলছি কি যে বলের দিকে স্মরণের উপাংশ, স্মরণ কি এস, মধ্যবর্তী কোণ কি থিটা, তাহলে বলের দিকে উপাংশ কত হবে? এখানে যদি আমরা উপাংশ দেখি, তাহলে এদিক বরাবর কিছু একটা উপাংশ হবে এদিকে, তাহলে সেটা হবে আমাদের এস কস থিটা। উপাংশ হবে এস কস থিটা। দিক কোন দিকে? দিক হচ্ছে এই দিকেই, এফ এর দিকে। তো এই ক্ষেত্রে আমাদের কাজ তো আর ভেক্টর রাশি না, তো কাজের ক্ষেত্রে দিক আমরা এখানে দেখবো না আমাদের। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা আমরা দেখতে পারবো, সেটাকে আমরা কাজ এর সাথে গুণ করে দিব, তাহলে আমরা উপাংশ পাবো হচ্ছে এস কস থিটা। তাহলে আমাদের কাজ হবে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা দেখো তো এখানে একটা ফরম্যাট আসছে না, যে এফ এস কস থিটা। আমরা ভেক্টর ক্লাসে পড়ছি যে ডট গুণন, ডট গুণনের ক্ষেত্রে আমরা পড়ছি না, দুটো বল পি আর কিউ থাকলে তাদের ডট গুণন পি ডট কিউ সমান হচ্ছে পি কিউ কস থিটা। এটা কি সেরকম ফরম্যাট চলে আসছে না, যে এফ ডট এস এফ এস কস থিটা, এটাকে আমরা লিখতে পারি না যে এফ ডট এস, এফ ভেক্টর ডট এস। দেখো এখানে দুটোই কিন্তু ভেক্টর রাশি ছিল, যে বল একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, কিন্তু এখানে যে আমাদের ডট গুণফল হয়েছে, সেই জন্য ডট গুণফলের মাধ্যমে আমরা যে ডেরিভেটিভটা পাই সেটা কিন্তু হচ্ছে স্কেলার আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ একটা স্কেলার রাশি। তো কাজ কি? এটা হচ্ছে একটা স্কেলার রাশি। কাজ একটা স্কেলার রাশি। তো এখন যদি আমরা একটা বিষয় দেখি, যে আমাদের কাজের একক কি? একক
আমরা যদি একক দেখি তাহলে আমরা দেখো আমাদের এককগুলোকে সাধারণত 3টা স্কেলে আর কি প্রকাশ করা যায়। যেমন যে আদর্শ স্কেল আছে, তারপরে হচ্ছে আমাদের এমকেএস, এফপিএস, সিজিএস। তো আমাদের যে এসআই একক আছে, এসআই একক সব কিছুই দেখে এসআই একক আছে। তারপরে সেই এসআই এককটা কাজের এসআই একক হবে আমাদের এসআই একক হবে আমাদের হচ্ছে জুল, নিউটন মিটার বা জুল। কাজের এসআই একক হবে নিউটন মিটার বা জুল। তাহলে আমাদের যদি আমরা লিখি এসআই একক হবে নিউটন মিটার অথবা জুল বা জুল। জুলকে আমরা জে দিয়ে লিখবো। তো নিউটন মিটার বা জুল, এটা হচ্ছে আমাদের কাজের এসআই একক। তো এরপরে যদি আমরা দেখি যে কাজের এফপিএস একক, এফপিএস একক, এফপিএস একক, কাজের এফপিএস একক হচ্ছে ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল, ফুট ফুট পাউন্ডাল। আমাদের কাজের এফপিএস একক হচ্ছে ফুট পাউন্ডাল। আর আমাদের কাজের সিজিএস একক আছে, সিজিএস একক হচ্ছে আর্ক, সিজিএস একক হচ্ছে আর্ক। আমাদের কাজের সিজিএস, সরি হে না তো ই, কাজের সিজিএস একক হবে আর্ক। তো এই হচ্ছে আমাদের কাজের 3টা একক, একটা নিউটন মিটার বা জুল, একটা হচ্ছে এফপিএস এককে হচ্ছে ফুট পাউন্ডাল, সিজিএস এককে হচ্ছে আর্ক। তো আমরা কাজ দেখলাম, কাজ কি, কাজ একটা স্কেলার রাশি, এটা দেখলাম কারণ ডট গুণফল আমরা জানি স্কেলার মান বের হয়। আর তারপরে আমরা দেখলাম যে এককগুলো দেখলাম যে কাজের এস একক কি, এফপিএস একক কি, সিজিএস একক কি। এখন আমরা দেখবো কাজের মাত্রা। এখন যদি আমরা দেখি মাত্রা, দেখো আমরা কাজকে যদি ভেঙে লিখি যে এফ এস কস থিটা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এফ এস কস থিটা। কস থিটার তো কোনো মাত্রা নাই, এটা একটা মানে অর্থর মাত্রা বের হবে না, তো একটা মান বের হবে। তো আমাদের থাকবে কি এফ আর এস। তাহলে আমরা ডাব্লিউ সমান যদি এফ এস লিখি, এফ এস, এফ মানে কি বল, এফ সমান কি এম এ, এম এ এস। আমরা জানি কি ভরের একক কি, এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি। আর যদি কেজির মাত্রা আমরা দেখি, কেজিকে মাত্রা আমরা কি দিয়ে প্রকাশ করি, বড় হাতের এম দিয়ে। আর এ হচ্ছে ত্বরণ, তো ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু। আর থাকলো কে বাদ থাকলো হচ্ছে এস, এস এর একক মাত্রা কি, এস এর মাত্রা হবে এল। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব যে এম এল স্কয়ার টি ইনভার্স টু, এম এল স্কয়ার টি ইনভার্স টু। এই হচ্ছে আমাদের কাজের মাত্রা, এই হচ্ছে আমাদের কাজের মাত্রা। তো আমরা এখান থেকে কি দেখলাম, কাজের সংজ্ঞা, কাজের যে সূত্র, তারপরে কাজ একটা স্কেলার রাশি, কাজের এককগুলো দেখলাম, কাজের মাত্রা দেখলাম। তো এরপর যদি আমরা দেখি যে আমাদের ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। ধনাত্মক কাজ কখন হবে দেখো, ধরো ধনাত্মক কাজ, তুমি একটা বস্তুকে এদিক বরাবর বল প্রয়োগ করছো, ধরো এদিক বরাবর বল প্রয়োগ করলা, যদি ধনাত্মক দিকে মানে বস্তুর স্মরণ ঘটে, যেদিকে বল প্রয়োগ করছো তার ধনাত্মক দিকে যদি স্মরণ ঘটে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক কাজ। আর যদি তুমি বল প্রয়োগ করলে একদিকে আর বস্তুর স্মরণ হলো বিপরীত দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে, সেই ক্ষেত্রে যে বলটা বের সেই ক্ষেত্রে যে কাজটা বের হবে সেটা হবে ঋণাত্মক কাজ। আর এমন একটা সিচুয়েশন যখন তুমি বল প্রয়োগ করলে একদিকে, তার তুমি বল প্রয়োগ করলা সাপোজ এইদিকে, তোমার স্মরণ হলো এইদিকে, মানে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি চলে আসলো, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো সে তাকে শূন্য কাজ। কিভাবে হলো এটা আমরা এখন একটু দেখি। দেখো এইখানে যদি মিশিয়ে দেই, দেখো এখানে আমরা মিশিয়ে দিচ্ছি। তো আমরা এখন দেখবো প্রথমে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কি, ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার মান কত হবে, আমরা ডাব্লিউ সমান কি দেখছিল, আমাদের ডাব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। তাহলে কস থিটা এফ এর মান, এস এর মান, আর কস থিটা, থিটার মান হচ্ছে দুটার মধ্যবর্তী কোণের মান।
তো ধনাত্মক ধনাত্মক হয় ধরো তুমি এদিক বড় বল প্রয়োগ করছো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বল প্রয়োগ করছো এই বরাবর, যদি এর মাঝখানে কোনো একটা দিকে সরণ ঘটে তাহলেই তো হবে সেটা পজিটিভ দিকে, আর যদি বল প্রয়োগ করছে একদিকে এদিকে সরণ হলো তাহলে তো সেই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের নেগেটিভ দিকে। তো আমরা দেখব যে কখন আর কি ধনাত্মক কাজ হবে। তুমি বল প্রয়োগ করার ফলে যদি ধনাত্মক দিকে সরণ ঘটে তখন তাকে আমরা বলবো হচ্ছে আমাদের ধনাত্মক কাজ। তো ধনাত্মক কাজের ক্ষেত্রে আমাদের থিটার মান হতে হবে কত, 0 থেকে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে, মানে 90 ডিগ্রি না। তাহলে আমার ধনাত্মক কাজের ক্ষেত্রে শর্ত হবে থিটা এর মান 0 থেকে বড়, গ্রেটার দেন 0, এবং 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি সমান কিন্তু না, 90 ডিগ্রি সমান হলে তো আমরা জানি যে সেই ক্ষেত্রে কাজ শূন্য হয়ে যাবে। তো আমরা যদি এখন দেখি ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি থিটার মান হয়ে যাবে কি 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, আর 180 ডিগ্রি থেকে ছোট। এটা হবে আমাদের ঋণাত্মক কাজ, কিন্তু 180 ডিগ্রি ছোট অথবা 180 ডিগ্রি সমান, কিন্তু 90 ডিগ্রি সমান না কিন্তু। তাহলে আমরা যদি দেখি শূন্য কাজ যখন দেখব, শূন্য কাজ, সেই ক্ষেত্রে আমাদের যে দেখো এটার মান শূন্য কখন হবে, cos কত ডিগ্রির মান 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। থিটা সমান যদি 90 ডিগ্রি হয় তখন কিন্তু আমাদের এই কাজটা 0 হবে। তো এই ক্ষেত্রে আমাদের থিটার মান হবে 90 ডিগ্রি। আশা করি যতটুকু বুঝাইছি সবাই বুঝতে পারছো। তো এই ছিল আমাদের কাজের বেসিক আইডিয়াগুলো। আমরা এখন যে কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। আমরা কি জানি বিভব শক্তি সমান, তো সবাই পড়ছি যে বিভব শক্তি সমান কি mgh, এটা তো সবাই পড়ছি, বিভব শক্তি সমান mgh। কিন্তু এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, অভিকর্ষ বলটা কোন দিকে থাকে, একটা বস্তু এইদিকে বড় অভিকর্ষ বল কাজ করবে না, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ করতে হলে আমাদেরকে কোন দিকে বল প্রয়োগ করতে হবে, উপরের দিকে বল প্রয়োগ করতে হবে। তো আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ সেটা হচ্ছে আমাদের বিভব শক্তির সমান। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ বিভব শক্তির সমান। কিন্তু অভিকর্ষ বলের দ্বারা কাজটা কি দেখো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা কি হবে দেখো, এই বস্তুকে একটা অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল এই দিক বরাবর আকর্ষণ করতেছে, আর বস্তুটা তাহলে আসতেছে কোন দিকে, নিচের দিকে। দুইটার দিক কি সেম, দুটার দিক সেম, বাট তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বলটা হচ্ছে এখানে ঋণাত্মক। যদি বলকে ঋণাত্মক ধরো তাহলে আমাদের আচ্ছা বল ঋণাত্মক, আচ্ছা হ্যাঁ বলটা এখানে ঋণাত্মক। কেন ঋণাত্মক? আমরা সাধারণত যে ম্যাথগুলো সবাই করে সেখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ, মানে সিস্টেম কর্তৃক যে কাজটা, সেটাকে উপরের দিককে আমরা ধনাত্মক ধরে নেব। এই দিককে আমরা ধনাত্মক যদি ধরি তাহলে নিচের দিকে কিন্তু আমরা সেই সিস্টেমে আর কি ঋণাত্মক হয়ে যায়। তো নিচের দিকে বল প্রয়োগ করা মানে ঋণাত্মক বল, আর উপরের দিকে বল প্রয়োগ করা মানে ধনাত্মক বল। তাহলে এই ক্ষেত্রে দুইটার দিক সেম, ঠিক আছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান 1, হ্যাঁ কস 0 ডিগ্রি মান 1, তাহলে জাস্ট শুধু হবে এফ এস। এখানে এফ কত, এফ মানে এমজি, আর এস কত, এস হচ্ছে এইচটা, এমজি এইচ। আগে কি হবে মাইনাস, কেন মাইনাস? কারণ আমাদের বলটা ছিল নিচের দিকে, নিচের দিকে বল মানে কি মাইনাস বল, আর উপরের দিকে হইলে প্লাস হইতো। এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মাইনাস mgh। তাহলে এক্ষেত্রে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি, জাস্ট এই বলের বিপরীতটা হবে না,
যদি নেগেটিভ হয় ওটা হবে পজিটিভ এইচ, সেটাই হচ্ছে এমজিএইচ। এই এমজিএইচটাই হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ, আর অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে কাজ তাকে আমরা বলবো হচ্ছে বিভব শক্তি। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। দেখো এখন আমরা একটা সিচুয়েশন দেখি, মানে ওই সিচুয়েশনে আর কি ম্যাথটা দিবে, মানে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। ধরো এখানে একটা ভূমিতে একটা বস্তু আছে, এখানে এই বস্তুটা ভর হচ্ছে এম। এখন এই বস্তুটাকে এই জায়গায় তুলবা তুমি, তো এই জায়গায় তুললে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ কতটুকু হবে এটা যদি বের করতে দেয় তাহলে কিভাবে আমরা বের করবো? দেখো এখানে এই পর্যন্ত তুলবো আমরা, এই ক্ষেত্রে আমাদের অভিকর্ষজ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে, সেই কাজকে একটা বল প্রয়োগ করতে হবে, সেই বলটা কি অভিকর্ষজ বলের সমান হলেই হবে আর কি। তো এই দিক আমরা একটা বল প্রয়োগ করবো, এখন সরণ হতে হবে। দেখো এখানে সরণ কোন দিকে হবে? এই বস্তুটা জাস্ট এইখানে যাবে, সরণ কিন্তু একদম রৈখিক, মানে সোজাসুজি যে দূরত্বটা অতিক্রম করলো সেটাকে আমরা সরণ বলবো। তাহলে এই বস্তুটা যাবে এইখান থেকে এই পর্যন্ত, এই সরণকে আমরা ধরবো এস। তাহলে এম ভরে একটা বস্তু এস সরণ অতিক্রম করা এখানে গেল। তো এখন এখানে বল কোন দিকে ছিল? বল ছিল তো এই যে এই দিক বরাবর। তাহলে আমরা আর কি কাজের যে সূত্র, মানে কাজের যে সূত্র বা কাজের যে আর কি সংজ্ঞা পড়ছি সেখানে আমরা কি পড়ছি যে বলের দিকে সরণের অংশ। তাহলে বলের দিকে সরণের অংশটা কি হবে? তো দেখো এখানে কোণ দেওয়া থাকবে, যে বস্তুর সাথে কত অ্যাঙ্গেলে আছে, যদি কোণ দেওয়া থাকে আর কি, এই তলের কোণ দেওয়া থাকলে থিটা যদি দেওয়া থাকে এখানে, তাহলে আমরা কিন্তু এখান থেকে উপাংশটা বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো এস যদি এখানে থাকে, এস আমরা এই দিক বরাবর ওয়াই অক্ষে এস এর উপাংশ বের করবো, তাহলে হবে এস সাইন থিটা। এই দিক বরাবর যদি হতো তাহলে হয়তো এস কস থিটা, এই দিক বরাবর হবে তাই এস সাইন থিটা হবে। তাহলে আমাদের যদি এখন এখানে কাজ নির্ণয় করতে পারে তাহলে আমরা ডাব্লিউ সমান নির্ণয় করতে পারবো হচ্ছে এমজি। আর এমজি মানে দেখো এখানে এমজি তো দিব আমরা, এখানে যদি এফ বল ধরে নিই, যে এফ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এফ আর এদিকে হবে এস। এস যদি কোণ দেওয়া থাকে এইটা, তাহলে এদিক বরাবর অংশটা হবে এস সাইন থিটা, তাহলে এফ এস সাইন থিটা হবে এখানে, কিন্তু এস সাইন থিটা এটা কিন্তু হবে। আর যদি এখানে থাকতো আমাদের কোণ দেওয়া, তাহলে হয়তো এফ এস কস আলফা হতো, যে এই আলফা কোণ দেওয়া থাকতো তাহলে এটা হতো। তাহলে আশা করি এইটা বুঝতে পারছো। তাও আমাদের এই অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ এই যে টপিকটা ছিল মূলত এইগুলাই কনসেপ্ট এখানে। আচ্ছা আরেকটা জিনিস দেখো তো, যে পানি থেকে যদি মেঘে পরিণত হয় তাহলে কি হয়? কনসেপ্ট কিন্তু সেম, পানি থেকে মেঘে পরিণত হবে। যে এখানে একটা পুকুর, দেখো এখানে একটা পুকুরের ভিতরে পানি ছিল, এই পানিগুলো এখানে যে ক্লাউড সৃষ্টি করলো, তো কি হলো? এখানে স্মরণ ঘটলো। এটা যদি এইচ হয়, এইচ স্মরণ ঘটছে, তো এম জি এইচ। এম কি? ভর। এমটা কিসের ভর? এই যতটুকু মেঘ হয়েছে তার ভর। এখন যদি মেঘের আয়তন দেওয়া থাকে তাহলে আমরা কি জানি? রো সমান এম বাই ভি। তাহলে এম সমান আমরা রো সমান জানি, আমরা ঘনত্ব সমান জানি যে এম বাই ভি। এখন যদি আমাদেরকে এম বের করতে বলে, তাহলে আমরা এম সমান লিখবো কি? রো ইন্টু ভি, রো ভি। তো রো ঘনত্ব ইন্টু আয়তন করলে আমরা এটা ধরো মেঘের আয়তন দেওয়া আছে, তো মেঘের ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব জানো, আর মেঘের ঘনত্ব দেওয়া আছে, তো রো ইন্টু ভি করলাম আমরা, ভর পেয়ে যাবো মেঘের, আর এইচ তো ছিলই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কৃত কাজ ডাব্লিউটা হবে সেটা হবে ডাব্লিউ সমান এম সমান কি হবে? এম সমান হবে রো ভি, তারপর হবে এম, তারপরে জি, আর এইচ তো এইসি। তো রো ভি জি এইচ। আর যদি আমাদের না, বাকি সব ঠিকই আছে, এইটুকুই। তো মেঘে পরিণত করতে হলে ডাব্লিউ সমান রো ভি জি এইচ। রো ভি কেন আসছে? মেঘের ঘনত্ব দেওয়া থাকে এই ম্যাথগুলোতে, যদি না দেওয়া থাকে সরাসরি আমাদের এম জি এইচ এভাবে আমরা করে ফেলবো। তো এই ছিল আমাদের এই কনসেপ্ট। তো এরপর দেখো আমরা ইট সোজা করা বা কোন একটা মানে সোজা থাকা বস্তুরে সোজা করতে যে আর কি কৃত কাজটা হবে সেটা এখন দেখবো। যে সাপোজ এখানে একটা বস্তু, এটা ভূমি, এই ভূমিতে এখানে একটা বস্তু রেখে দিছো তুমি, সেই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর যে উচ্চতাটা আছে, হাইট আছে, সেই হাইটটা হচ্ছে ধরলাম এইচ, এল এটা হচ্ছে এইচ। এখন এই বস্তুটাকে তুমি যদি সোজা করো বা বাঁকা হয়েছে আঁকানো,
সোজা করে আঁকাই। ধরো একটা ভূমিতে একটা বস্তু এখানে আছে এভাবে, সেই বস্তুটার দৈর্ঘ্য ধরে নেব এল এল, আর উচ্চতা ধরে নেব হচ্ছে হাইট এইচ। তো এখন এটাকে এইচ না ধরে এখানে কি আছে বি, আচ্ছা বি ধরি, কারণ আমাদের তো পরে আবার সূত্রে এইচ ইউজ করবো আমরা, তো এটাকে এইচ না ধরে আমরা বি ধরি, বি, এটা এল এটা বি। এখন যদি আমাদেরকে বলে যে এই বস্তুটার সোজা করলে আর কি কতটুকু কাজ হবে, এই ক্ষেত্রে দেখো এই বস্তুকে সোজা করবো, তার মানে কি করব, এই বস্তুটা যেমন ছিল জাস্ট এটাকে এভাবে সোজা করে দিয়েছি। ধরো বস্তুটার ভর দেওয়া ছিল এম, ভর এম। তো এখানে কাহিনীটা কি হয়েছে, এটাই ধরো এটাই যে এখানে ছিল এটাকে জাস্ট এখানে করে দিছি, এইটুকুই তো কাহিনী হয়েছে। তো এখানে ভার কেন্দ্রটা সরণ কিন্তু হিসাব করতে হবে। তুমি এইভাবে করলে এটা এইভাবে ছিল, এইভাবে করছি, এই ক্ষেত্রে সরণটা কতটুকু হচ্ছে দেখো, এটা যদি ভার কেন্দ্র যদি থাকে এই মাঝখান বরাবর, তাহলে এখন ভার কেন্দ্র কই আছে, এটার মাঝখান বরাবর না, তাহলে সরণটুকু কতটুকু হয়েছে, সরণ হয়েছে কিন্তু ওই যে এই পর্যন্ত। এত কনসেপ্ট আর কি বোর্ড কোশ্চেন সলভ করতে বেশি লাগে না, হঠাৎ কোনো বোর্ডে আসতে পারে। তো দেখো এইখানে এই বিন্দু থেকে আমাদের এই বিন্দু পর্যন্ত যে সরণটা হয়েছে সেটাই হবে আমাদের ভারকেন্দ্রের সরণ। তো ভারকেন্দ্রের সরণ শুধু বের করলেই হবে না, কিন্তু ভারকেন্দ্রের উলম্ব সরণ বের করতে হবে। তো সেই জন্য আমরা মূলত এখানে দেখবো যে কিভাবে তা বের করব। দেখো এইখানে থেকে যে এইখান পর্যন্ত আসলো, তো উলম্ব সরণটা আমরা এখান থেকে জ্যামিতিক উপায়ে আর কি বের করে ফেলবো। এখানে দেখো এইটা এই পর্যন্ত ছিল, এখানে ছিল, তাহলে এইখান থেকে হিসাব হবে না, এই পর্যন্ত ছিল ভারকেন্দ্র, তাহলে এইখানে তো ছিল, এইখান থেকে জাস্ট এখানে গেছে না, এইখান থেকে কিন্তু এখানে গেছে। তাহলে আমাদের যদি হাইটটা আমরা ভারকেন্দ্রের সরণটাকে যদি এই দিক বরাবর দেখতে চাই, তাহলে কতটুকু সরণ হয়েছে আমরা দেখবো যে এইখান থেকে এখানে গেছে, এইখান থেকে এখানে যাওয়া মানে কি এইখান থেকে এখানে উঠছে আর কি। তো এইখানে যদি আমরা এটাকে ধরি এল, তাহলে এটাকে যদি সম্পূর্ণ থাকে এল, এটা তো এলই ছিল এল, আর এইটুকু ছিল কি, এইটুকু ছিল এল বাই টু, এল বাই টু কিন্তু এই পর্যন্ত। আবার এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বি, আর এই পর্যন্ত হচ্ছে বি বাই টু। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ এল, অর্ধেক হচ্ছে এল বাই টু, এই পর্যন্ত ছিল বি, অর্ধেক হচ্ছে এল বাই টু। তাহলে আমরা এই বি বাই টু এখানে পেলাম, আর এখানে পাইছি এল বাই টু। তাহলে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত বের করি, তাহলে কি করবো আমরা, এল বাই টু থেকে বি বাই টু বিয়োগ করে দেবো। তাহলে আমাদের যে এইচটা আছে সেই এইচটা আমরা কি লিখবো, দেখো এইচ সমান লিখবো এল বাই টু মাইনাস বি বাই টু। কেন লিখছি, ভার কিন্তু ছিল এখানে, গেছে এইখানে, তাহলে এইখান থেকে জাস্ট এইখানে গেছে। তো এইখানে কতটুকু ছিল, এটা যদি এল বাই টু হয়, এল বাই টু এই নিচের অংশটুকু বাদ যাবে, কারণ জাস্ট সরান এইটুকু। তাহলে এটা ছিল সম্পূর্ণ ছিল বি, এটা ছিল সম্পূর্ণ বি, তাহলে বি এর অর্ধেক বি বাই টু, তাহলে এল বাই টু থেকে বি বাই টু বিয়োগ করতে আমরা এখানে এইচ পেয়ে গেছি। তো এখানে এইচ যদি আমরা ভারকেন্দ্রের উলম্ব সরণ এইচ আমরা বের করে ফেলতে পারছি। এটা বের করে ফেলতে পারলে এই ম্যাথ কিন্তু একদম ইজি। তো পরের লাইন তো জানোই, ডাব্লিউ সমান এম জি এইচ, ডাব্লিউ সমান এম জি এইচ, এইচ এর জায়গায় যেটা বসাই দেবা, আর এম জি তো এম দেওয়া থাকবে, আর জি তো জানোই 9.8। এই ছিল কোন একটা বস্তুকে সোজা করা। এরপর আমাদের কি কনসেপ্ট আছে, এরপরের কনসেপ্ট হচ্ছে ইট সাজানো বা পাথর সাজানো, স্তম্ভ করা। একটু দেখে নিই, প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু, দেখো এখানে কি বলছে, এইখানে তল ছিল, এই তলে অনেকগুলা ইট ছিল। ধরো তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষায় ফেল করছো, ফেল কইরা ইটের ভাটায় কাজ করতে গেছো, তুমি এইচএসসি পরীক্ষায় ফেল কইরা ইটের ভাটায় কাজ করতে গেছো, এইখানে তোমাকে ইট সাজাইতে দিছে আর কি, ইট সাজাইতে গেছো, তো এখানে ইট আছে, একটার পর একটা ইট রাখবা,
এখন তুমি তো সায়েন্স স্টুডেন্ট, এখানেও তুমি চিন্তা করবে যে তোমার কতটুকু কাজ হয়েছে না হয়েছে এগুলো চিন্তা করবা। তো দেখো এখানে কাজটা কি হবে, এইটা এখানে আছে, তো ওকে যদি আমরা সাজাতে চাই তাহলে কি আর অবস্থার পরিবর্তন করার কোনো দরকার আছে? না, ও তো যেখানে আছে ওইখানে থাকলো, নিচে থাকলো, ওকে তো তুলতে হইতেছে না, তাহলে আমাদের কোনো কাজই এখানে হচ্ছে না। তাহলে প্রথম ইটের জন্য বা প্রথম বস্তুর জন্য প্রথমটার জন্য W1 সমান কিন্তু হবে 0, কারণ MGS এর মান 0 হবে, কারণ এখানে এই তো নাই। তো পরে এইটাকে যদি আমরা এখানে তুলি, এইটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, যদি এখানে নেই, তাহলে কাজটা কতটুকু হবে? একটা আমার ভারকেন্দ্র টপিক দেখছি না, তো এটাকে যদি আমাদের এই জায়গার হাইটটা দেওয়া থাকবে, তো এটাকে আমরা যদি ভাগ করি, তাহলে এটা যদি থাকে হচ্ছে কতটুকু ছিল এখানে, আচ্ছা দেখো, তাহলে এইখান থেকে যে এইখান থেকে গেছে কোন জায়গায়, এই যে এইখানে, মানে এইখানে, তো এইখান থেকে গেছে এইখানে, এইখান থেকে গেছে এইখানে, তাহলে এটা যদি সামথিং একটা ধরো বি ধরলাম, বি, তাহলে এটা হবে B/2 এতটুকু, আবার এতটুকু B/2, তাহলে ঘুরে ফিরে কিন্তু বি হয়ে গেল। তো আমরা ইটের উচ্চতাকে যদি আমরা এইচ ধরি, ইটের উচ্চতা হচ্ছে এক্ষেত্রে এইচ, ইটের উচ্চতাকে আমরা ধরবো হচ্ছে এইচ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত উচ্চতাও কি এই এইচ এর সমানই হবে না? এটা অর্ধেকে ছিল, একটা ইট যখন এখান থেকে এখানে তুলছি, ওর ভারকেন্দ্র তো এখানেই ছিল, এখান থেকে এখানে গেছে, তার মানে এখান থেকে এখানে গেছে, তাহলে এইটের অর্ধেক মানে এতটুকু, এইটের অর্ধেক মানে এতটুকু, তাহলে অর্ধেক আর অর্ধেক মিলে কিন্তু একটা তার মানে একটা এইচ, এটা কিন্তু একটা এইচ হয়ে গেল, বুঝতে পারছো? তো আমরা প্রথম ইট তোলার জন্য আমাদের কৃত কাজ হবে, স্মরণ হয়েছে কত এইচ, তাহলে W2 মানে দ্বিতীয় ইট তোলার জন্য আমাদের হবে MgH হয়েছে। তো এখন যদি আমাদেরকে তৃতীয় ইটটা তুলতে বলে তখন কি হবে? তৃতীয় ইটের ভারকেন্দ্র ছিল এখানে, তো তৃতীয় ইটটা আমরা এখানে তুললাম, এগুলা বলে হচ্ছে শর্ট বেসিক, কত ডিপ চাইছি। তাহলে দেখো এখানে একটা ইটের সমান উঠবে, পরে আবার আরেকটা ইটের সমান উঠবে, তার মানে W3 সমান mg ইন্টু 2h। এভাবে W যদি আমরা 4 করি তাহলে mg ইন্টু 3h হবে। কি হবে? এটাকে আমরা এখানে নিব, তাহলে একটা এটা সমান, দুটো এটা সমান, আরেকটা ইট যদি এখানে আনি তাহলে সে হবে তিনটা এটা সমান উঠবে এখানে। তো এভাবে আমরা করব, এইভাবে আমরা আস্তে আস্তে পাইতে থাকবো মান, একটু করে বাড়বে শুধু। তো এভাবে আমরা কাজগুলো নির্ণয় করতে পারবো। এখন কাজ থেকে আমরা যদি এখন অনেকগুলো ইট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? অনেকগুলো ইট আমরা সবসময় তার একটা একটা করে বের করে আমরা করতে পারবো না, সেজন্য আমরা ধারার সাহায্য নিব, মানে ধারার মাধ্যমে আর কি আমরা যোগ করব। তো দেখো এটাকে মিশিয়ে দিই আমরা এখন এখানে। তো আমাদের ক্ষেত্রে প্রথম কি ছিল 0, তারপরে MgH, তারপরে Mg2h, তারপরে Mg3h, এভাবে কিন্তু বাড়তেছে, তো এভাবে বাড়তেই থাকবে। এই ক্ষেত্রে আমরা ধারা ইউজ করব। তো ধারার এক্ষেত্রে W সমান হবে এখানে কি n ইন্টু n-1/2, তাহলে মোট হিটের পরিমাণ হবে n ইন্টু n-1/2 ইন্টু MgH। তাহলে এই ক্ষেত্রে আমরা শুধু একটা ইটের যে হাইট, সেই হাইটের সাথে আমরা mg গুণ করে কাজ বের করব, করে তার সাথে যতগুলো ইট আর কি তুলতে বলবে n ইন্টু n-1/2, এই সূত্রে ফেলে এখানে n এর মান বসিয়ে দেবো, ততগুলো 10টা ইট থেকে 10টা, 20টা থাকলে 20টা লিখে আমরা mgs কে গুণ করে দেবো, তাহলে আমরা সবগুলো ইট একটার উপর একটা একটা তুলতে কতগুলো কৃত কাজ হবে তা কিন্তু খুব ইজিলি আমরা এর মাধ্যমে বের করে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে আবার দেখবা। এরপরের কনসেপ্ট হচ্ছে কোয়া বা চৌবাচ্চা খালি করা, একদম হট টপিক। কোয়া বা চৌবাচ্চা খালি করা, এটা হচ্ছে এই চ্যাপ্টারের একদম হট টপিক বা গরম টপিক। তো এখান থেকে কোশ্চেন আসবে, কোয়া চৌবাচ্চা খালি করার জন্য যে আমাদের এইচটা নির্ণয় করতে হয়, কোয়ার গভীরতা, এই এইচটা নির্ণয় করতে অনেকে প্যারা খাও এইচের উপর। এই এইচ নির্ণয় করার উপর 15 মিনিট না 20 মিনিটের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নেবে, আর পড়ালাম না এখানে। তো এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ।
তো স্প্রিং দ্বারা কৃত কাজ নির্ণয় কিভাবে করবো আমরা সেটা যদি দেখি, এখানে দেখো এইখানে একটা এখানে না আঁকা, এখানে আঁকাই সূত্র লিখবো। এইখানে একটা উপরে একটা তল আছে, সেই তলের সাথে একটা স্প্রিংকে এইখান থেকে এইভাবে একটা বস্তু সহ এখানে ঝোলানো আছে। সাপোজ স্প্রিংটাকে এই বস্তুটা সহ এখানে ঝোলানো আছে। তো আমাদেরকে যদি এখানে স্প্রিং দ্বারা কৃত কাজ কখন বের করবো, দেখো এই বস্তুটার একটা ভর আছে m। তো এখন এই স্প্রিং এর উপর যদি আমরা বল প্রয়োগ করব, কারণ কাজ তো তখনই হয় যখন বল প্রয়োগ করা হয়। তো আমরা স্প্রিং এর উপর এদিকে F বল প্রয়োগ করলাম, F বল প্রয়োগ করছি। তো F বল প্রয়োগ করাতে মানে স্প্রিংটা সম্প্রসারিত হয়ে আর কি এই অবস্থানে চলে আসলো, এই অবস্থানে চলে আসছে। তো আমাদের দেখো এইখানে যে বস্তুটা ছিল এইখান থেকে এই অবস্থানে চলে আসলো। তো আমরা কি করলাম, এই অবস্থানের একটা আমরা আনলাম একবার, তারপর আবার আরো বল প্রয়োগ করতে থাকলাম, তখন স্প্রিংটা আরো প্রসারিত হয়ে বস্তু সহ স্প্রিংটা যে এই পর্যন্ত আসলো। তো এই এম বস্তুই কিন্তু আছে, তো এই ক্ষেত্রে স্প্রিংটা আসলো এই পর্যন্ত। দেখো কি হয়েছে এখানে। তো এখন আমাদের কৃত কাজ বের করতে হবে যে এটাকে যদি আমরা স্প্রিং এর সরণ, অর্থাৎ স্প্রিংটা ছিল কিন্তু এই যে এই জায়গায়, এইখান থেকে আসছে কতটুকু সরণ হয়েছে এতটুকু, এই সরণটুকুকে আমরা ধরবো হচ্ছে এক্স ইনিশিয়াল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে সরণ সেটা হচ্ছে এক্স ইনিশিয়াল ধরবো আমরা এখানে, এটা হচ্ছে আমাদের এক্স ইনিশিয়াল। তারপর এইখান থেকে স্প্রিংটা কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে না, তাহলে এই সরণটাকে ধরবো আমরা এক্স ফাইনাল। তো এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনাল। তো আমরা এখন বের করব হচ্ছে স্প্রিং এর কৃত কাজ, স্প্রিং কর্তৃক কৃত কাজ, এজেন্ট কর্তৃক কৃত কাজ। স্প্রিং কর্তৃক কৃত কাজ কোনটা, দেখো তুমি একটা স্প্রিংকে যখন এদিকে বল প্রয়োগ করে টাইনা এদিকে আনো, তোমার উদ্দেশ্য কি, স্প্রিংটাকে টাইনা বস্তুকে নিচে নামানো, তোমার উদ্দেশ্য হচ্ছে এই দিক বল প্রয়োগ করা। আর আমরা মানুষ যখন আমরা কোনো কিছু করি আমাদের যেভাবে সহজ হয় সেটাই কিন্তু আমরা করি। তো স্প্রিংকে এই দিকে টাইনা নামানোর ফলে এই দিককে আমরা পজিটিভ ধরে নিই, নিচের দিকে আমাদের যে সুবিধা আমরা তাই প্রথমে ধরে নিব। তো স্প্রিংকে যখন আমরা এই দিক বরাবর বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমরা এই নিচের দিকে তখন পজিটিভ ধরে নিই, এই ম্যাথগুলোর ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে নিচের দিকে আমাদের জন্য পজিটিভ। আর কারণ আমরা কাজ করতে যাচ্ছি এইদিকে, তাহলে আমাদের কাজকে সাহায্য করতেছে আর কি, এইদিকে আসলে তো আমাদের ধনাত্মক কাজটা হবে, মানে এজেন্ট কর্তৃক ধনাত্মক কাজ। স্প্রিং চাইবে কি, ওর ভিতরে তো একটা শক্তি আছে, বিভব শক্তি আছে, সেই বিভব শক্তির কারণে বা ওর একটা হচ্ছে একটা বাধা আছে, সেই বাধার কারণে সে কি করবে, আমরা টানবো, স্প্রিং আমাদেরকে বাধা দিবে। তো স্প্রিং এর যে বলটা, স্প্রিং এর বলটা কিন্তু এদিক বরাবর প্রয়োগ হবে। স্প্রিং এর ক্ষেত্রে যে কৃত কাজটা হবে সেটা কিন্তু হবে ঋণাত্মক কাজ, কারণ আমরা নিচের দিকে বল প্রয়োগ করতেছি, তার জন্য আমাদের একটা ধনাত্মক দিক হলে স্প্রিং উপরের দিকে প্রয়োগ করবে বল, স্প্রিং একটা হবে ঋণাত্মক। তো এইটুকু বুঝছো। তো এখন আমরা যদি তাহলে আমরা এখন দুইটা ডাব্লিউ দেখবো। তাহলে আমাদের এখান থেকে একটা স্প্রিং সাম্যাবস্থায় ছিল, সেখান থেকে আমরা এক্স ইনিশিয়াল প্রাথমিক একটা সরণ করলাম, ঘটাইলাম বল প্রয়োগ করছি, কিন্তু এফ এখানেও ধরো এফ বলি আছে না, এখানে তো কোনো বলি না, এখানে এফ বলি আছে, ধরো বল প্রয়োগ করছি। তো এই অবস্থান আর এই অবস্থানের মাঝখানে যে কৃত কাজটা হয়েছে তা আমরা এখন নির্ণয় করতে যাচ্ছি। তো এইখানে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত কতটুকু আর কি কাজ হয়েছে সেটা আমরা দেখবো। তো ডাব্লিউ সমান, তো কাজ কিন্তু যে এখন আমরা দেখবো, আমরা এজেন্ট কর্তৃক নির্ণয় করবো না স্প্রিং কর্তৃক নির্ণয় করবো, দুইটার কাজ কিন্তু দুই রকম হবে, মানে প্লাস মাইনাসের একটা বিষয় থাকবে শুধু। আমরা প্রথমে যদি স্প্রিং এরটাই চিন্তা করি যে স্প্রিং কর্তৃক কতটুকু কৃত কাজ হয়েছে, একটা স্প্রিং এর উপরে বল প্রয়োগ করায় এক্স ইনিশিয়াল সরণ ঘটাবো, তারপরে এক্স ফাইনাল সরণ ঘটাবো। তো স্প্রিং দ্বারা কি পরিমাণ কৃত কাজ হবে সেটা আমরা দেখতেছি। তো স্প্রিং দ্বারা কৃত কাজ হবে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে হাফ কে এখানে এক্স ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স ফাইনাল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। আর কি হচ্ছে স্প্রিং টেবল, আশা করি এগুলো সবাই জানো। তো এই সূত্র এইটা, এখানে একটা জিনিস দেখাচ্ছি। তো আবার যদি আমরা ডাব্লিউ এজেন্ট
এজেন্ট কর্তৃক কৃত কাজ নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। কি দুইটা সূত্র প্রায় কাছাকাছি না? ইনিশিয়াল ফাইনাল, ইনিশিয়াল ফাইনাল ইনিশিয়াল। তো এক্সাম হলে কি হয়, এই দুটো সূত্রের মধ্যে এলোমেলো বাজে। তো এই জন্য আমি একটা ট্রিক্স দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে স্প্রিং। যদি স্প্রিং লেখো SPRING, স্প্রিং এর ভিতরে আই আছে না, আই, স্প্রিং এর ভিতরে আই আছে, তার জন্য হাফ কে এক্স ইনিশিয়ালের আই, তাহলে এক্স আইটা হবে আগে আর ফাইনাল হবে পরে, কারণ স্প্রিং এ আই আছে, তার জন্য আই আগে, আর এজেন্টে তো আই নাই, তাই আই পরে। এভাবে মনে রাখবা। তো হচ্ছে এটাই। তো এখানে আমাদের সূত্র যে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, আবার এজেন্ট দ্বারা কাজ হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এখানে কে সমান কি? কে সমান হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে সমান হলো স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবককে আমরা কে সমান লিখতে পারি হচ্ছে এফ বাই এ। কে সমান হচ্ছে এফ বাই এ, তাই তো? ঠিক বলতেছি তো? লিখে বলি, হ্যাঁ, এফ বাই এক্স আর কি। কে সমান হচ্ছে এফ বাই এক্স, অর্থাৎ আমরা যে পড়ছিলাম যে স্প্রিং এফ সমান কে এক্স, এই থেকে হচ্ছে কে সমান এফ বাই এক্স। তো এটা এখানকার ফ্যাক্ট না, আমাদের মেইন কথা হচ্ছে আমরা কাজ বের করতেছি। তো স্প্রিং দ্বারা কাজ এটা, এজেন্ট দ্বারা কাজ এটা। তো এখন এমন সিচুয়েশন যেখানে ফাইনাল ইনিশিয়াল কোনোটাই নেই, জাস্ট একটা অবস্থান থেকে তুমি এক্স পরিমাণ সরণ ঘটাইছো, মানে সাম্য অবস্থান থেকে। সাম্য অবস্থানে ধরে নাও এটা সাম্য অবস্থান, এই সাম্য অবস্থান, সাম্য অবস্থান থেকে তুমি এক্স পরিমাণ সরণ ঘটাইছো। ধরলাম যে সাম্য অবস্থান ছিল এটা, এটা সাম্য অবস্থান থেকে স্প্রিংটার তুমি এই যে এক্স পরিমাণ, এইটুকু করে আমরা যদি এক্স পরিমাণ ধরি, এক্স পরিমাণ সরণ ঘটাইছো। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্প্রিং এর কি কাজ হবে সেটা আমরা যদি দেখি, তাহলে দেখো, তাহলে আমাদের এক্স ইনিশিয়াল আদি সরণ কি আছে? সাম্য অবস্থা আদি সরণ কত? 0 না? 0 অবস্থানে আছে। তো আদি সরণ হয়ে যাবে 0, এখানে 0 বসায় দিলে এটা কিন্তু মাইনাস চলে আসবে। তাহলে স্প্রিং দ্বারা সাম্য অবস্থায় যদি আমরা চিন্তা করি, সাম্য অবস্থান থেকে এক্স সরণে, সেই ক্ষেত্রে ডাব্লিউ স্প্রিং দ্বারা কৃত কাজটা হবে কিন্তু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। কেন এক্স স্কোয়ার? মাইনাস কেন আসলো? এই যে ইনিশিয়াল 0, তাহলে 0 মাইনাস, তাহলে মাইনাস সামনে চলে আসছে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। আর ডাব্লিউ এজেন্ট দ্বারা কৃত কাজটা কি হবে দেখো, এজেন্টের ইনিশিয়ালটা 0, ইনিশিয়াল 0 হলেও তো আর এফ এর কোনো পরিবর্তন হবে না এক্স ফাইনালের, তাই হাফ কে এক্স স্কোয়ার। সেই জন্য হবে শুধু হাফ কে এক্স স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস আসবে না। তাহলে স্প্রিংগুলার ক্ষেত্রে সূত্রগুলাই মাইনাস আসবে, আর এজেন্টের ক্ষেত্রে সূত্রে কোনো মাইনাস আসবে না। তো এই ছিল আমাদের স্প্রিং নিয়ে মোটামুটি আলোচনা। তো এই পর্যন্তই। আর একটা জিনিস আছে, স্প্রিং আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে স্প্রিং এর যে আর কি সাম্য অবস্থায়, সাম্য অবস্থা না, মানে ডাব্লিউ এজেন্ট, অর্থাৎ এজেন্ট দ্বারা কৃত কাজ সমান আমরা লিখতে পারবো হচ্ছে স্প্রিং এর যে বিভব শক্তি। স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ সমান হচ্ছে আমাদের স্প্রিং এর বিভব শক্তি ডাব্লিউ এজেন্ট। এজেন্ট দ্বারা যে কৃত কাজটা হবে, এজেন্ট দ্বারা কৃত কাজ কি ধনাত্মক হবে না? এজেন্ট দ্বারা কৃত কাজটাই হবে ধনাত্মক, আর বিভব শক্তিও কি ধনাত্মক। এজেন্ট দ্বারা কৃত কাজ সমানই হবে স্প্রিং এর বিভব শক্তি। বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি। তো স্প্রিং ডাব্লিউ এজেন্ট মানে এজেন্ট দ্বারা যে কৃত কাজ, সেটাই হবে আমাদের স্প্রিং এর বিভব শক্তি। তো বিভব শক্তি আমরা এভাবে আর কি, হ্যাঁ সূত্রই তো এখানে দেওয়া আছে এটাই। তো দেখো এখানে আরেকটা জিনিস লেখা যায়, তো আমরা ওটাই কি দেখলাম যে কৃত কাজ কি, তাহলে ইপি সমান কিন্তু আমরা এখানে আবার লিখতে পারি যে হাফ কে এক্স, আগে কি হবে স্প্রিং তো না এজেন্ট, তাহলে ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। মাঝে মাঝে দেখা পড়ে দিচ্ছে যাতে ভুল না হয়। তো এই হচ্ছে আমাদের স্প্রিং এর যত সব কনসেপ্ট। এখন আমরা যে কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে গতিশক্তি।
গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে দ্বারা। ই সমান এনার্জি, কে সমান কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে আমরা গতিশক্তি সমান পড়বো, যার সূত্রগুলো দেখবো। ধরো এখানে এম একটা বস্তু আছে, এম ধরো একটা বস্তু, তাকে যদি এখানে হচ্ছে ভি বেগ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তিটা কি হবে? গতিশক্তিটা আমরা এখানে লিখবো ই কে সমান হাফ এম ভি স্কয়ার, এটা হবে গতিশক্তি। আর গতিশক্তি সমান আমরা এখানে ভেঙে একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এইখানে লিখে দিই পি স্কয়ার বাই 2m। ধরো তোমাকে ভরবেগ দেওয়া আছে আর এম ভর দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে তুমি পি স্কয়ার বাই 2m এইটা ইউজ করে লিখতে পারো। আর একটা সূত্র শর্টকাট আছে, এইগুলো মুখস্থ রাখলে ম্যাথ করতে ইজি হয়, সেটা হচ্ছে হাফ ইন্টু এফ এম। ঠিক আছে, হাফ ইন্টু এফ এম। তো বল দেওয়া থাকলে আর এই বস্তুর উপর প্রযুক্ত বল আর যদি ভর দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু এফ এম ইউজ করলে আমরা গতিশক্তি বের করে ফেলতে পারবো খুব ইজিলি। তো আমাদেরকে যদি, এটা তো রৈখিক ক্ষেত্রে দেখলাম, এখন যদি কৌণিক ক্ষেত্রে দেখায়, কৌণিক ক্ষেত্রে আমাদেরকে যদি দেওয়া থাকে হচ্ছে জড়তার ভ্রামক আই দেওয়া আছে আর হচ্ছে আমাদের কৌণিক বেগ ওমেগা দেওয়া আছে, সেই ক্ষেত্রে ই কে, সেই ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি ই কে সমান হবে হাফ আই ওমেগা স্কয়ার। আশা করি গতিশক্তি বুঝতে পারছো। গতিশক্তি এইগুলো সূত্র মনে রাখলেই ম্যাথ করা যাবে। তো এখন যদি বিভব শক্তিটা আমরা আরেকটু দেখি, বিভব শক্তি কি করছিলাম? বিভব শক্তি আমি করছি হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি সমান এমজি এইচ। তো এমজি এইচ এটা করছিলাম। তারপরে আর কি আছে এখানে, স্প্রিং এর বিভব আমরা কি করছি? স্প্রিং এর ক্ষেত্রে ইপি সমান হাফ কে এক্স স্কয়ার। হাফ কে এক্স স্কয়ার এখানে কিন্তু মাইনাস হবে না, কারণ স্প্রিং এর বিভব হচ্ছে আমাদের এজেন্ট দ্বারা কাজ, আর এজেন্ট দ্বারা কাজ কিন্তু সবসময় পজিটিভ। তো হাফ কে এক্স স্কয়ার। তো এই ছিল আমাদের স্প্রিং এর সূত্র আর গতিশক্তি বিভব শক্তির আলোচনা। আমরা এখন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা। তো যান্ত্রিক শক্তিটা কি মূলত? যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো একটা বস্তুর যে কোনো একটা অবস্থায় তার গতিশক্তি ই কে প্লাস বিভব শক্তি হচ্ছে তার যান্ত্রিক শক্তি। মানে কোনো একটা বস্তুর কোনো একটা অবস্থায় কোনো একটা বস্তুর গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি হচ্ছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা পড়বো এখন। যদি কোনো একটা বস্তুর উপর অসংরক্ষণশীল বল কাজ না করে, অসংরক্ষণশীল বল ক্রিয়া না করলে বা কাজ না করলে কোনো একটা মানে প্রত্যেকটা অবস্থায় সেই বস্তুর যে যান্ত্রিক শক্তি তা ধ্রুব থাকবে আর কি। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। তো আমরা একটা কনসেপ্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে। ধরো একটা বল, তুমি এইখানে একটা ছাদ ছিল, মানে বুঝো একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর ছাদ থেকে তুমি এই বলটাকে ফেলে দিছ। তো বলটা আস্তে আস্তে এই পজিশনে আসলো, আসে এক সময় মাটিতে পড়লো। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কোনো অসংরক্ষণশীল বল কাজ করে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অবস্থানে যে বলটা গেছে সেইখানে যান্ত্রিক শক্তিটা ধ্রুব, মানে যান্ত্রিক শক্তি সব জায়গায় সমান। কিভাবে দেখো, এইখানে ধরলাম আমরা এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে এইচ। তো এইচ উচ্চতায় এইখানে কি থাকবে? বস্তুটা স্থির ছিল, বলটা স্থির অবস্থান থেকে তুমি এখান থেকে ফেলছো, তুমি এখান থেকে স্থির অবস্থানেই ফেলছো বলটাকে। তো স্থির অবস্থানে বলটাতে থাকবে শুধু আমাদের বিভব শক্তি। এখানে ধরলাম আমরা, এখানে এই অবস্থাকে আমরা ধরলাম হচ্ছে পজিশন 1। পজিশন 1-এ থাকবে কি? mgh, শুধু এটা থাকবে, আর আমাদের গতিশক্তি থাকবে 0। তো আমরা যদি এখন পজিশন 2 বা পজিশন 3, এই পজিশনকে যদি দেখি, এটাকে যদি পজিশন 2 ধরি, পজিশন 2-তে কি থাকবে? গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। তো এই ক্ষেত্রে থাকবে আমাদের ই কে প্লাস, আমরা তো আগে পটেনশিয়াল এনার্জি আগে লিখতেছিলাম, সেই ক্রমে লিখি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যান্ত্রিক শক্তি ইপি প্লাস ইকে দুইটাই থাকবে কিন্তু। তো আবার আমাদের লাস্ট পজিশন, বলটা যখন মাটিতে আছে তখন আমাদের কি থাকবে? এখানে কি কোনো আর কি বিভব শক্তি থাকবে না, কারণ হাইট তো নাই, এখানে থাকবে জাস্ট শুধু আমাদের
গতিশক্তি। পজিশন 3-তে হচ্ছে আমাদের থাকবে শুধু এখানে হবে 0 আর এখানে হবে গতিশক্তি। গতিশক্তি সমান কি, হাফ এম ভি স্কয়ার। তো এই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা। তো এখান থেকে একটা জিনিস দেখার আছে, দেখো এইখানে কোনো একটা অবস্থায় কোনো একটা বস্তুর গতিশক্তি আর বিভব শক্তির যে সম্পর্কটা আছে এটা আমরা শর্টকাটে দেখব। তার আগে দেখো, তার আগে যদি আমরা দেখি এখানে ধরো এই অবস্থানটাতে এইখানে আমাদের গতিশক্তিটা কি আর বিভব শক্তিটা কতটুকু। দেখো আমরা বিভব শক্তি যখন নির্ণয় করব তখন দেখবো যে ভূমি থেকে কত উচ্চতায় আছে। ধরে নিলাম এই বস্তুটা ভূমি থেকে এখানে যে উচ্চতা সেই উচ্চতা হচ্ছে এক্স উচ্চতা। তো ভূমি থেকে আমাদের এই বলটা পি অবস্থানে এক্স উচ্চতায় আছে। সেই ক্ষেত্রে আমাদের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিটা কি হবে, সেই ক্ষেত্রে আমাদের ইপি ইজ ইকুয়াল টু হবে এমজি এক্স। আমাদের পটেনশিয়াল এনার্জি হবে এমজি এক্স। তো এখানে দেখো আমাদের যদি এটা এমজি এক্স হয়, এখানে কি ছিল এমজি, মোট বিভব শক্তি কি ছিল এমজি এইচ। আমাদের মোট যে এনার্জিটা ছিল সেটা হচ্ছে ধরলাম এখানে ছিল এমজিএইচ। এমজিএইচ। তো আমাদের যখন এই অবস্থানে আসছে তখন আমাদের কি হয়েছে, সামথিং বিভব শক্তি কমে যে গতিশক্তিতে পরিণত হয়েছে, আর এখানে গতিশক্তি বিভব শক্তি আছে এমজি এক্স। তাহলে বাকি কি পরিমাণ শক্তি আমাদের গতিশক্তিতে রূপান্তর হয়েছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমাদের গতিশক্তি সমান আমরা লিখতে পারবো যে এমজি এইচ মাইনাস এমজি এক্স। এখান থেকে আমরা লিখতে পারবো এমজি কমন নিলে এমজি এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এমজি এইচ মাইনাস এক্স সমান কিন্তু আমরা গতিশক্তি লিখতে পারবো। এমজি এইচ মাইনাস এক্স কতটুকু, এটা সম্পূর্ণ এইচ, তার থেকে এক্স বাদ পেলাম, তার মানে এই অংশটুকুকে আমরা আর কি এখান থেকে পেলাম। তো আমাদের এখান থেকে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আমাদের যে গতিশক্তিটা আছে কোনো একটা বস্তু যখন একটা অবস্থান থেকে একটা অবস্থানে আসে তার মাঝখানে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে যদি আমরা বিভব শক্তি চিন্তা করি এই ক্ষেত্রে সে এতটুকু কত, এটাই হচ্ছিল আমাদের এইচ মাইনাস এক্স। এইটুকু বিভব শক্তি কত এমজি এইচ মাইনাস এক্স, সেটাই কিন্তু হচ্ছে আমাদের গতিশক্তি। তো দুই রকম ভাবে বোঝাই দিলাম। তো এখানে কি ছিল, মোট শক্তি ই সমান এমজি এইচ, এইখানে তার থেকে আমাদের কিছু পরিমাণ বিভব শক্তি আর কি, মানে কিছু পরিমাণ বিভব শক্তি গতিশক্তি রূপান্তরিত হয়েছে। তো এই অবস্থানে এসে বস্তুটার বিভব শক্তি হয়েছে এমজি এক্স। তাহলে গতিশক্তি কতটুকু হবে, যতটুকু বিভব শক্তি হ্রাস পাইছে, তো হ্রাস পাইছে কতটুকু এমজি এইচ মাইনাস এমজি এক্স। তো এই যে এই পর্যন্ত। তো আশা করছি সবাই এটুকু বুঝতে পারছো। তো এখন তারপরে কি আছে, তো এইটুকুই। এখান থেকে ওই যে কত গুণ গতিশক্তি বিভব শক্তির কত গুণ এগুলা দিয়ে ম্যাথ আসে। তো আমরা ওই জায়গায় শুধু ওই যে ধরো যে ইপি সমান ধরো যে আমাদের বিভব শক্তি গতিশক্তির 3 গুণ ই কে দেওয়া থাকলো, তো আমরা জাস্ট এই যেগুলোকে সূত্র এই যে আমি যে এইচ এক্স এগুলোর মাধ্যমে লিখে ইকুয়েশন সলভ করে ম্যাথগুলো করে ফেলতে পারবো। তো আশা করি আমাদের যে যান্ত্রিক শক্তির নিত্যতা সবাই বুঝতে পারছো। এখন একটা ফ্যাক্ট হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা কখন ইউজ করব। আমাদের তো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের শক্তির উপপাদ্যগুলো ইউজ করতে হয়। তো এই যান্ত্রিক শক্তির যে নিত্যতা এটা আমরা কখন ইউজ করব, তখন ইউজ করব যখন আমাদের শক্তিটা অসংরক্ষণ মানে অসংরক্ষণশীল কোনো বল এখানে থাকবে না। অসংরক্ষণশীল বলগুলো কি, যেমন হচ্ছে ঘর্ষণ বল, মানে যে বলগুলো তুমি একটা মানে যে বলগুলো দ্বারা কাজ কখনো শূন্য হয় না। মানে তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, ঘর্ষণ তোমার কাজ করতেছে বিপরীতে, এখানে গেলা, এখান থেকে আবার এখানে আসলা, ঘর্ষণ কিন্তু কাজ করতে আছে। তাহলে মানে একটা অবস্থান থেকে সম্পূর্ণ ঘুরে যে সে অবস্থানে ফিরে আসো, সেক্ষেত্রে কাজ যদি শূন্য না হয় সেই বলকে বলা হয় অসংরক্ষণশীল বল। তাহলে অসংরক্ষণশীল বল যদি ক্রিয়া না করে সেই ক্ষেত্রে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা অর্থাৎ এই কনসেপ্টগুলো ইউজ করে ম্যাথ করতে পারবো। তো আশা করছি সবাই যান্ত্রিক শক্তির নিত্যতা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য মূলত কি, কোনো একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করে তাদের যে সমষ্টি আছে তা সেই বস্তুটার গতিশক্তি পরিবর্তনের সমান। আবার বলি, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য মূলত কি, কোনো একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করে তাদের দ্বারা সম্পাদিত মোট কাজের সমান হচ্ছে সেই বস্তুটার গতিশক্তির পরিবর্তন। ধরো এখানে একটা রড আছে, এখানে একটা বস্তু ছিল, রড বলতে একটা ভূমি, এখানে বস্তু ছিল
সেই বস্তুটাকে তুমি এদিক বরাবর বল প্রয়োগ করছো এফ বল। তো বস্তুটা এইখানে থেকে এইখানে চলে গেছে, এখানে চলে গেছে। তো আগে এখানে একটা বেগ ছিল বস্তুটার, সেই বেগটা হচ্ছে ইউ বেগ। এখন বস্তুটার বল প্রয়োগ করতেছো, পরে এখানে বেগটা হয়েছে ভি বেগ। তারপরে বস্তুটা এখান থেকে এখানে গেছে, মাঝখানে যে সরণটুকু হয়েছে সেটা হয়েছে এস সরণ। আর এখন দেখো এখানে আমরা কি পড়ছি যে কোন মানে একটা কি শুনলাম যে কাজ শক্তি উপপাদ্যতে মূলত কাজ শক্তি উপপাদ্য হচ্ছে এই বস্তুর উপর প্রযুক্ত মোট বল দ্বারা কৃত কাজের সমষ্টি তার গতিশক্তি পরিবর্তনের সমান। এখানে গতিশক্তি কি, তাহলে দেখো এখানে গতিশক্তির পরিবর্তন ডেল ই কে, গতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কারণ এখানে ভি ছিল আর ইউ ছিল, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো গতিশক্তির পরিবর্তন এটা। তো গতিশক্তির পরিবর্তনের সমান হবে মোট কাজগুলো, মোট কাজ এখানে কয়টা বল প্রয়োগ হয়েছে সেই বল দ্বারা মোট কাজ। তো এখানে মোট কতগুলো বল কাজ করছে আমরা যদি দেখি, তো আমরা দেখতে পাবো এই বস্তুটার অবশ্যই একটা ভর ছিল, ভর এম, এম ভরের বস্তু। তাহলে বস্তুটা কিন্তু এই দিক বরাবর তার অভিকর্ষ ত্বরণ দ্বারা একটা আর কি ওজন আছে, সেইটা হবে এম জি, এটা একটা বল। আবার দেখো বস্তুটা তুমি এদিকে নিয়ে যাচ্ছ, এদিকে নিয়ে যাচ্ছ, তাহলে বস্তুটার ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছ। তো ঘর্ষণ বলের দ্বারা তো একটা কাজ আছে, এদিক বরাবর ঘর্ষণ বলের কাজ হচ্ছে, তাহলে ঘর্ষণ বল এফ কে ফ্রিকশন ফোর্স। তাহলে এখানে ঘর্ষণ বল দ্বারা এদিকে কাজ হচ্ছে বরাবর এফ কে। আবার এখানে বল প্রয়োগ করছিলাম, এখানে ফ্রিকশন ফোর্স এটা এমজি। আবার মাটির আবার প্রতিক্রিয়া বল আছে, সেটা হবে এই যে এইদিকে উপরের দিকে, সেটা হবে আর। তো এই হচ্ছে আমাদের মোট বল। তো এই হচ্ছে আমাদের ভি, ভি রেখে যাচ্ছিল, এখানে বেগ হচ্ছে সরি ইউ বেগে যাচ্ছিল, এখানে বেগ হবে ভি। আমাদের বল ছিল প্রযুক্ত বল এফ, তাহলে একটা বল এখানে, একটা আর, একটা এমজি, একটা এফ কে, মোট 4টা বল এটার উপর কাজ করছে। তো 4টা বল দ্বারা মোট যে আমাদের কৃত কাজটা হবে তাই হবে আমাদের এই গতিশক্তির পরিবর্তনের সমান। এটাই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। তো এখন আমরা দেখবো যে এখানে কাজগুলো কি হয়। আমরা কি জানি কাজ নির্ণয়ের ক্ষেত্রে কাজ হচ্ছে কি ডট গুণন, বল এবং সরণের ডট গুণনকে আমরা কাজ বলবো। তো বল এবং সরণ, এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি, যে এফ বল, তাহলে এফ বল দ্বারা কৃত কাজ কি এফ ডট এস, এটা হচ্ছে আমাদের এফ বল দ্বারা কৃত কাজ। তারপরে আমাদের এই মাটির এইখানে যে আমাদের অভিকর্ষ ত্বরণ দ্বারা যে কৃত কাজটা অভিকর্ষ বল দ্বারা এমজি, এটা একটা বল, তার সাথে হচ্ছে আমাদের এস, এই বলের সাথে আবার ডট গুণন হবে এস, প্লাস হবে আবার আমাদের যে প্রতিক্রিয়া বল ছিল মাটির আর, আর বল, আর বলের সাথে আবার এস এর ডট গুণন হবে, এস এর ডট গুণন হবে। তারপরে আমাদের আরেকটা বল যোগ হবে, সেটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স ছিল এদিকে এফ কে সাথে এইদিকে আবার আমাদের এস এর ডট গুণন হবে। তো আমাদের মূলত এখানে মোট 4টি বলই কাজ করতেছিল। একটা হচ্ছে এফ, আমরা বল প্রয়োগ করছিলাম, একটা হচ্ছে এমজি যা মাটি অভিকর্ষ ত্বরণের জন্য নিচের দিকে বল পাচ্ছিল, একটা আর মাটি বাধাদানকারী বল আর, একটা হচ্ছে এফ কে বা ফ্রিকশন ফোর্স যেটা এদিক বরাবর আমাদের ঘর্ষণের কারণে তৈরি হয়েছিল। এই মোট 3টা বল দ্বারা যে কৃত কাজগুলো হয়েছে ডট গুণনের মাধ্যমে আমরা কৃত কাজ নির্ণয় করছি হচ্ছে 4টা। তো সেইখান থেকে আমরা সবগুলো কৃত কাজকে যদি যোগ করে দিই তাহলে মোট একটা কৃত কাজ আমরা পাবো। সেই মোট কৃত কাজটা কি হবে, আমাদের গতিশক্তি পরিবর্তনের সমান। গতিশক্তি পরিবর্তন কি ইকে, তাহলে ইকে সমান যে ইকে ডেল ইকে, গতিশক্তি পরিবর্তন সমান কি লিখবো আমরা, তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। এখন কথা হচ্ছে যে আমরা কাজ শক্তি উপপাদ্য কখন ইউজ করব। আমরা একটু আগে দেখলাম শক্তির সংরক্ষণশীলতার সূত্র, সেটা ইউজ করছি আমরা যখন অসংরক্ষণশীল বল মানে কাজ না করবে। তো এখন আমরা দেখতেছি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য আমরা তখন ইউজ করব যখন হচ্ছে কোন একটা বস্তুর উপর অসংরক্ষণশীল বল কাজ করবে, কিন্তু কিন্তু অসংরক্ষণশীল বল কাজ করবে, দেখো কি ফ্রিকশন ফোর্স অসংরক্ষণশীল, তো অসংরক্ষণশীল বল কাজ করবে
কিন্তু সেখানে আমাদের বস্তু সরণটা হবে রৈখিক, মানে মানে সিস্টেমটা কাজ করবে রৈখিক বা সরল পথে। এই ক্ষেত্রে তার হাইটের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমরা ম্যাথগুলো কাজ শক্তি উপপাদ্য দিয়ে করব। আবার যদি হাইটের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমরা কি করব তা আমরা সেই কনসেপ্টও দেখবো একটু পরে। তো আশা করছি এই কাজ শক্তি উপপাদ্য বেসিক কনসেপ্ট সবাই বুঝতে পারছো। তো ম্যাথে জাস্ট এগুলো যতগুলো আরো যদি বল দেওয়া থাকে কোনো দিকে, ধরো এদিকে আরো বল দিছিল, তো সেই বলের জন্য বের করবা কাজ, সব বের করে যোগ করে গতিশক্তি পরিবর্তনের সমান লিখে দিলে আমাদের ম্যাথ মিলে যাবে। তো এই ছিল আমাদের কাজ শক্তি উপপাদ্য। এখন আমরা যে কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র কি? ধরো বাহ্যিক অসংরক্ষণশীল বল কাজ করছে, মানে অসংরক্ষণশীল বল কাজ করছে কিন্তু হচ্ছে তোমার বস্তুটার হাইটেরও পরিবর্তন ঘটছে। এরকম সিস্টেমের ক্ষেত্রে আমরা শক্তি নিত্যতা সূত্র ব্যবহার করব। শক্তির নিত্যতা সূত্র মূলত কি হচ্ছে আদি মোট শক্তি। শক্তি নিত্যতা সূত্র আদি মোট শক্তি যোগ বাহ্যিক বল দ্বারা মোট কৃত কাজ ইজুকাল টু হবে শেষ মোট শক্তি। এই হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র, যে আমাদের কোনো একটা সিস্টেম বা কোনো একটা কোনো সিস্টেমেরই আমাদের আদি মোট শক্তি তার সাথে যোগ হবে বাহ্যিক যে বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল এক্ষেত্রে অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, অসংরক্ষণশীল বল হবে। তো অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এবং শেষ ইকুয়াল টু হবে শেষ মোট শক্তি। তো এখন এটা ছিল আমাদের সূত্রটা। এখন যদি আমরা এখানে একটা সিস্টেম আঁকে তারপরে দেখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটাকে কি লিখতে পারি আমরা, আদি মোট শক্তিকে ই ইনিশিয়াল প্লাস ডাব্লিউ এক্সটার্নাল বাহ্যিক যে সংরক্ষণশীল বল দ্বারা কাজ সময় লিখতে পারি ই ফাইনাল। এটা কিন্তু আমাদের সূত্র। তো সূত্রটা আমরা মিশিয়ে উপরে লিখে রাখি, তারপরে আমরা কনসেপ্টটা আরো ভালোভাবে দেখি যে ম্যাথে কিভাবে ইউজ করব। এটা হচ্ছে ই ইনিশিয়াল প্লাস ই ডাব্লিউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু ই ফাইনাল। এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র। তো এখন আমরা একটা আর কি সিস্টেম আঁকবো, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের কিভাবে প্রয়োগ করতে হয়। তো এইখানে আমরা যদি একটা সিস্টেম আঁকি, সিস্টেমটা কিছুটা এরকম যে একটা ঢালু রাস্তা দিয়ে কোন একটা গাড়ি বা বস্তু নামতেছে, এরকম কিছু একটা। ঠিক আছে? তো হ্যাঁ, তো এইখান থেকে একটা বস্তু কিংবা গাড়ি, তুমি এই বস্তুটার উপর এফ বল প্রয়োগ করতেছ, এই দিক বরাবর এফ বল প্রয়োগ করতেছ। তো এই দিক বরাবর যদি লেখা বিষয়টা হয়ে গেছে, তো দেখো এখানে যদি দেখি আমরা যে এইখান থেকে একটা বস্তু ছিল, সেই বস্তুটা এদিক বরাবর আমরা এফ বল প্রয়োগ করতেছিলাম, সেই বস্তুটা পরে এখানে চলে আসলো, এখানে চলে আসছে। তো এখন দেখো এখানে কি হয়েছে, তো এখানে এফ বল প্রয়োগ করা হয়েছে, এখানে ওর আদি একটা বেগ ছিল ইউ, শেষ বেগ হয়ে যাবে এখানে ভি। তো এখানে আদি বেগ ছিল ইউ, শেষ বেগ এখানে হবে ভি। তাহলে এই বস্তুর উপরে এখানে মোট কতগুলো বল কাজ করছে তা যদি আমরা দেখি, এইদিকে কিন্তু আর একটা ভর ছিল, তার জন্য এইদিকে একটা এমজি বল কাজ করবে। আবার
এই দিক বরাবর যেও আর মাটির বা রাস্তার সাথে যে একটা প্রতিক্রিয়া বল আছে, এটা উপরের দিকে কিন্তু সেই আর বলটাও কাজ করবে। আবার এদিকে ঘর্ষণ বল নামতেছে এদিকে, তাহলে এদিক বরাবর বিপরীত দিকে একটা এফ এক্স বা ফ্রিকশন ফোর্স এখানে কিন্তু কাজ করবে। তো এই হলো মোট এর উপর আর কি যে বলগুলো। তো এখন আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র হচ্ছে আমাদের ই ইনিশিয়াল মানে আদি মোট শক্তি। তাহলে দেখো, ও আচ্ছা, আর বস্তুটা যদি আমরা এখান থেকে দেখি এই উচ্চতায় আছে, মানে এই হাইটটাকে আমরা এখানে এইচ ধরে নিব, তাহলে বস্তুটা এই উচ্চতায় আছে, তাহলে এখানে মোট শক্তি কত? গতিশক্তি আর বিভব শক্তি মিলে মোট শক্তি হবে। তাহলে এই সূত্রটা থাকলে বস্তুর ভর ধরলাম আমরা এম এম, তাহলে এম জি এইচ এমজিএইচ। আচ্ছা, এমজিএইচ দিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে এমজিএইচ। তাহলে বিভব শক্তি প্লাস গতিশক্তি, এইখানে গতিশক্তির মান কত? গতিশক্তির মান হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এখানে আমাদের যে মোট শক্তি, আদি মোট শক্তি আমাদের গতিশক্তি প্লাস মানে বিভব শক্তি প্লাস গতিশক্তি আমরা এখান থেকে বের করতে পারলাম। তারপর আমরা এটার সাথে যোগ করবো কি, আমাদের যোগ করবো হচ্ছে ডাব্লিউ এক্সটার্নাল ফোর্স, মানে বাহ্যিক যে বলগুলো প্রয়োগ করা হয়েছে এখানে। যেমন এই হচ্ছে অসংরক্ষণশীল বল আর কি। তো যেমন এই যে এইটা দিয়ে এফ বল এদিকে, আর এদিকে হচ্ছে এফ এক্স বল এই দিক বরাবর। তো এখন দেখো এইখানে আর কই গেল, আর 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 হ্যাঁ দেখো, এখানে যে আমাদের আর বলটা প্রয়োগ হয়েছে, এটা কি? এইটার তো হচ্ছে উপাংশ এই দিক বরাবর থাকবে, এটার সাথে কিন্তু কাটাকাটি চলে যাবে, তো আরটা কিন্তু এখানে থাকবে না। জাস্ট আমাদের এই ধরলাম আমরা এই দিক বরাবর একটা ফোর্স পাবো, এর সাথে অ্যাড হবে, তো আমরা ওটা দেখবো না, আমরা এখানে অ্যাঙ্গেল তখন জানবো, সেই অনুযায়ী আমরা বের করতে পারবো। এখানে আরটা থাকবে না, আরটা আমি লিখছিলাম দেখানোর জন্য যে দিক বরাবর বল থাকে, কিন্তু এই ম্যাথ করার জন্য আমরা যদি এমজি ধরে নিই তাহলে আর লিখতে হবে না, আর এমজি না লিখলে তখন আর এবং এদিক বরাবর একটা ফোর্স অ্যাড করে নিতে হবে। যেহেতু আমরা এমজি লিখতেছি তাই আমরা এখানে আরটাকে বাদ দিয়ে দিব, আর বাদ, আর বল নাই এখানে। তাহলে আমাদের এখানে এমজি ছিল, তাহলে আমরা এমজি এইচ, এটা আমরা বিভব শক্তি লিখছি, এখানে গতিশক্তি লিখছি। তো এখন আমরা দেখবো হচ্ছে এক্সটার্নাল ফোর্স, ফ্রিকশন ফোর্স, আর এইদিকে তাহলে এফ। ও আর দেখো এখানে আমাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সরণ কতটুকু হয়েছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সরণ যদি আমরা ধরে নেই হচ্ছে এস সরণ হয়েছে, এস সরণ যদি হয়ে থাকে আর কি, তাহলে আমাদের এইখানে হবে এফ ডট এস প্লাস হবে এখানে এফ এক্স ফ্রিকশন ফোর্স ডট এস। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আমাদের মোট যে এক্সটার্নাল ফোর্স ডাব্লিউ এক্সটার্নাল, মানে এক্সটার্নাল ওয়ার্ক আর কি, এটা পাইলাম এখান থেকে। তো এইটা সমান আমরা কি লিখতে পারবো যে ফাইনাল এনার্জি। তো ফাইনাল এনার্জি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বস্তুটা ভূমির সাথে একদম লাগানো অবস্থায় আছে, তার মানে এখানে আমাদের বিভব শক্তি থাকবে না। বিভব শক্তি কখন থাকে? যখন কোন একটা সিস্টেমে বস্তুটা নির্দিষ্ট একটু উচ্চতায় থাকে ভূমি থেকে, বা কোনো একটা অবস্থান থেকে যেখান থেকে তার বিভব শক্তি আমরা মাপবো। তো আমরা ভূমি থেকে মাপতেছি, তো ভূমি থেকে এটার একদম ভূমি লেগে আছে, তাই এখানে বিভব শক্তি থাকবে না, থাকবে শুধু গতিশক্তি। তাহলে এখানে আমরা লিখবো বিভব শক্তি সমান 0 আর গতিশক্তি সমান হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই সিস্টেমে যদি আমরা ম্যাথ করতে যাই তাহলে আমরা এখান থেকে সরাসরি সূত্র লিখবো যে mgh প্লাস হাফ এম ইউ স্কোয়ার প্লাস হলো এফ ডট এস এফ এক্স ডট এস ইজ ইকুয়াল টু 0, 0 তো বাদ, তাহলে 0 বাদে এখানে সরাসরি হবে এখানে হাফ এম ভি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র এবং তার কনসেপ্ট। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, একদম ক্লিয়ার, কিন্তু একদম বেসিক থেকে সুন্দরভাবে বুঝাইছি। এখন আমরা যে কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে মাটির বাধাদানকারী বল। মাটির বাধাদানকারী বলের মান কিভাবে নির্ণয় করবো সেই কনসেপ্টটা আমরা একটু সূত্রের প্রতিপাদনটা দেখি, কারণ এটা সূত্রের প্রতিপাদন বোঝা খুব ইম্পর্টেন্ট, নাহলে বেসিক বোঝা যাবে না। তো আমরা এখন যদি এখানে দেখি যে এটা হচ্ছে ভূমি, এইখান থেকে একটা বস্তু এম ভরের একটা বস্তুকে যদি আমরা ভূমি ছেড়ে দিই, এখানে পজিশন 1 থেকে যদি আমরা এম ভরের একটা বস্তুকে, ধরো এই বস্তুর ভর হচ্ছে এম, তার বেগ এখানে হবে 0, তাহলে এই বস্তুটাকে যদি এখানে ছেড়ে দেই তাহলে সে প্রথমে কি করবে, এখানে আসবে
এখানে আসার পরে আস্তে করে সে মাটির ভিতরে ঢুকে যাবে, সে মাটির ভিতরে ঢুকে গেল। তো এইখানে কি হবে, মাটি একটা ঢোকার সময় মাটি বাধা দেবে, তখন এখানে যে গতি শক্তিটা ছিল সেটা আবার শেষে 0 হয়ে যাবে। তো এখানে শেষ বেগ হবে, মানে এখানে আবার শেষে আবার স্থির হয়ে যাবে আর কি। তো এখন দেখো এখানে আমরা মাটির বাধাদানকারী বলটা কি হবে সেটা আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারবো। তো হ্যাঁ দেখো, শক্তির নিত্যতা সূত্র দিয়ে, এখানে যে আমাদের মাটির ভিতরে প্রবেশ করবে এটা আমরা বের করবো হচ্ছে শক্তির নিত্যতা দিয়ে কি। এইখানে যে আসছে থেমে গেছে, এটা আমরা বের করবো হচ্ছে শক্তির নিত্যতা সূত্র দিয়ে। তো দেখো এখানে কি হয়, প্রথমে পজিশন 1 আর এটা হচ্ছে আমাদের পজিশন 2। পজিশন 1 এর ক্ষেত্রে দেখো এখানে আমরা এখন পজিশন 1 এর ক্ষেত্রে আর পজিশন 2 দুইটা মিলে আমরা শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করব। তো প্রথম অবস্থায় আমাদের এখানে ধরলাম, এখানে আমাদের এইচ দেওয়া আছে একটা, ভূমি থেকে এটা হচ্ছে এইচ, আর মাটিতে কতটুকু প্রবেশ করছে এটা হচ্ছে আমাদের এক্স। মাটিতে এক্স পরিমাণ প্রবেশ করছে আর ভূমি থেকে বস্তুটা ছিল এইচ উচ্চতায়। তো এখন যদি আমাদেরকে বলে যে বস্তুটার বিভব শক্তি কতটুকু ছিল, এখানে বিভব শক্তি ছিল আমাদের mg h, গতিশক্তি ছিল mg, গতিশক্তি ছিল হাফ এম ইউ স্কয়ার, মানে 0 ছিল, গতিশক্তি এখানে ছিল 0 আর বিভব শক্তি ছিল mg h। এখন আমরা যদি এখানে আমাদের এক্সটার্নাল ফোর্স যোগ করি, এক্সটার্নাল ফোর্স দেখো এখানে কিছু আছে নাই, তো আমাদের পজিশন 2 এর ক্ষেত্রে যদি দেখি এইখানে আমাদের এক্সটার্নাল ফোর্স মাটির যে বাধাদানকারী বল সেটাই কিন্তু এখানে আমাদের মেইন এক্সটার্নাল ফোর্সটা কাজ করবে। তো মাটির বাধাদানকারী বল, আর এখানে মাটি এদিকে বাধা দিবে ওকে এইদিকে, আর ও যাইতে চাবে হইতেছে এইদিকে, স্মরণ হবে এইদিকে এক্স, আর মাটির বাধাদানকারী বল এইদিকে আমাদেরকে এফ বলে বাধা দিবে মাটি। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা এফ ডট এস আমরা এখান থেকে নির্ণয় করব, সমান হবে হচ্ছে পজিশন 2 এ যে তার মোট শক্তি। পজিশন 2 এ মোট শক্তি কত, এইখানে আমাদের গতিশক্তি থাকবে না, এখানে বেগ 0 হয়ে যাবে, তাই সেই জন্য আমাদের গতিশক্তি হবে 0, আর আমাদের যে বিভব শক্তি সেটা হবে এখানে ঋণাত্মক। কেন ঋণাত্মক হবে, কারণ আমাদের একটা বস্তু ভূমি থেকে যত উচ্চতায় থাকে সেখানে হয় পজিটিভ বিভব শক্তি, আর যখন নিচের দিকে চলে আসে আমরা দেখছি সেই ক্ষেত্রে হবে নেগেটিভ। তাহলে এখানে প্লাস না হয় এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস mgx। এই হচ্ছে আমাদের ই ফাইনাল, অর্থাৎ ফাইনাল এনার্জি, আর এখানে হচ্ছে ইনিশিয়াল এনার্জি, যেটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি, এটা হচ্ছে ডাব্লিউ এক্সটার্নাল, এটা হচ্ছে ই ফাইনাল, ই ইনিশিয়াল, ডাব্লিউ এক্সটার্নাল, আর এটা হচ্ছে ই ফাইনাল। তো এটা আমরা প্রয়োগ করলাম হচ্ছে কি শক্তির নিত্যতা সূত্র ইউজ করলাম। এখান থেকে আমরা কিভাবে ইকুয়েশন সলভ করার মাধ্যমে আমরা এখানে আর কি এর মান বের করব। তো এটা আমরা বের করে সূত্র আকারে লিখে দিচ্ছি। তো এখানে 0 বাদ চলে যাবে, এইখানে থাকছিল কে, এখন দেখো এখানে কি হবে, এখানে থাকলো mgh 0 বাদ f ডট s, f এর দিক হচ্ছে উপরের দিকে আর x এর হচ্ছে এই দিকে, তার মানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে হবে fs cos 180 ডিগ্রি, আমরা সবাই জানি cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে আমরা এই জায়গায় হয়ে যাবে মাইনাস cos 180 ডিগ্রি, এখানে উঠে যাবে, তাহলে হবে মাইনাস fs, আর এই জায়গায় থাকবে হচ্ছে মাইনাস mgx। তো আমরা কি করবো, এখানে এইটাকে এই পাশে নিয়ে যাবো আর এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের এখানে থাকলো fs, আর এখানে হবে হচ্ছে mgh প্লাস হবে mgx। এখান থেকে আমরা লিখতে পারবো যে fs সমান mgh প্লাস x, আর এখানে যদি আমরা পরের লাইন লিখি সেটা হবে f সমান mgh প্লাস x ডিভাইডেড বাই s। এই হচ্ছে আমাদের আর কি মাটির বাধাদানকারী নির্ণয় করার সূত্র। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের, মানে যদি একটা অবস্থান থেকে মানে 0 বেগে আর কি স্থির অবস্থান থেকে কোনো একটা বস্তু নিচে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে মাটির যে বাধাদানকারী বল F
কতটুকু হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো যদি আমাদেরকে এক্স এর ভ্যালু এইচ এর ভ্যালু এগুলো দেওয়া থাকে যে সূত্রের মাধ্যমে, যে এফ সমান mg h প্লাস এক্স বাই এস, এটা হচ্ছে সেই আমাদের সূত্র। তো আশা করি মাটির বাধাদানকারী বল রিলেটেড যে কনসেপ্টটা সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরপরে আমরা দেখব হচ্ছে হাতুড়ি পেরেক সমস্যা। হাতুড়ি পেরেক নিয়ে একটু পড়ালেখা করব। আমাদের এখনকার কনসেপ্ট হচ্ছে হাতুড়ি পেরেক। হাতুড়ি পেরেক সমস্যা। হাতুড়ি পেরেক সমস্যা। এখন হাতুড়ি পেরেক আমরা তো বিভিন্ন জায়গায় মারি। ধরো যে একটা তল আছে, তলের একটা টেবিল বানাইতেছ, এইটার উপরে লোহা রেখা এখানে মারতেছ, এটা একটা হয়। আবার তুমি একটা দেওয়ালে এখানে লোহা এভাবে হাতুড়ি দিয়ে মারতেছ। সিচুয়েশন কিন্তু এখানে আমাদের দুইটা। তো দুই সিচুয়েশনে আমরা কিভাবে ম্যাথ করব তা আমরা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে যদি আমরা আনুভূমিকভাবে হাতুড়ি মারি। আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে আনুভূমিকভাবে। আনুভূমিক না অনুভূমিক? আচ্ছা, অনুভূমিক। অনুভূমিক যদি আমরা অনুভূমিক না অনুভূমিক খেয়াল নেই আমার, জাস্ট মানে যে দিকে আর কি অনুভূমিক ভাবে বা আনুভূমিক লিখে আনুভূমিক ভাবে যদি আমরা আর কি হাতুড়ি পেরেক মারি তাহলে আমাদের সেক্ষেত্রে কি হবে দেখো। ধরো যে এইখানে একটা দেওয়াল, সেই দেওয়ালে তুমি এই দিক এখানে একটা লোহা এইখানে হাতুড়ি মারতেছ, তাহলে কি হবে লোহাটা এইখানে ঢুকে যাবে শুধু জাস্ট। তো দেখো এখানে কি কি হয়। তো তুমি এখানে হাতুড়িটাকে ভি বেগে মারছো, এখানে ভি বেগে, এই ক্ষেত্রে বেগ হবে ইউ সমান হবে এখানে বেগ হয়ে যাবে কি 0, কারণ এখানে বেগ হবে 0, কারণ এখানে হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু 0, কারণ এইখানে পেরেকটা থেমে যাবে। তো এর আমরা পেরেক তো এখানে থামবে, সেই জন্য 0 না। দেখো এখানে আমাদের আমরা হাতুড়ি মারবো হচ্ছে এই ভি বেগে হাতুড়িটা মারলে এইখানে একটা কাজ হবে। তো সেটা আমরা কাজ শক্তি উপপাদ্য শক্তি নীত সূত্র ইউজ করে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তো আমরা শক্তি নীত সূত্র লিখে নিই যে ই ইনিশিয়াল প্লাস ডাব্লিউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু ই ফাইনাল। তো দেখো এখানে আমাদের কি কি আর কি কনসেপ্ট এখানে কাজে লাগে। তো আমরা আচ্ছা এখানে দেখো হাতুড়ির ভর হচ্ছে এম, হাতুড়ির ভর এম ভরের হাতুড়ি দিয়ে মারছো, কারণ এখানে ভরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ ভর বেশি হলে সেখানে শক্তি বেশি হবে, আর ভর কম হলে শক্তি কম হবে, কারণ ভর বেগ একটা বিষয় আছে। তো এখন যদি আমরা দেখি এইদিকে, এখানে কিন্তু এই দেওয়াল কিন্তু একটা বাধাদানকারী বল প্রয়োগ করবে, তাহলে দেওয়ালের একটা বাধাদানকারী বল থাকবে, সেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো এখানে আমাদের প্রথম পজিশনে দেখো এখানে আমাদের ইনিশিয়ালে একটা মাত্র বেগ এখানে কাজ করতেছে ভি, মানে ইনিশিয়ালে শুধু আমাদের বেগ আছে, এখানে কিন্তু কোনো আর কি গতিশক্তি আছে, এখানে কিন্তু কোনো বিভব শক্তি নাই। তাহলে এখানে শুধু হবে হাফ এম ভি স্কোয়ার। বিভব শক্তি কি? 0, কারণ এটা তো কোনো ওইভাবে উচ্চতা বা ওইভাবে কোনো কাজ হচ্ছে না উলম্ব বরাবর। তারপর এখানে ডাব্লিউ এক্সটার্নালটা কি হবে, যে তুমি এদিক বরাবর পেরেকের মানে দৈর্ঘ্য হচ্ছে এক্স, এই পেরেকটাকে ঢুকাইছো, তার মানে ও মাটিতে পেরেক পরিমাণ অংশই ঢুকবে। তো এটা যদি এক্স ধরো, এক্স হবে সরণ, এইদিকে সরণ হবে, আর মাটি বল তোমাকে এফ এক্স অর্থাৎ বাধাদানকারী বল এই দিক বরাবর প্রয়োগ করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ এক্সটার্নাল হবে এফ এক্স ডট এক্স। দেখো দুটো বিপরীত, তাই সামনে ঋণাত্মক মাইনাস চলে আসবে, তাহলে হবে মাইনাস এফ এক্স। হ্যাঁ, এফ এক্স। আচ্ছা আমরা কে আর কি মাটির বাধাদানকারী বলকে এফ কে ধরে নিলাম, ধরো এখানে এফ কে ধরছি, তাহলে এফ কে এক্স। তো এখন আমাদের
ই ফাইনাল দেখো তো কি হয়েছে এখানে, এখানে পেরেক্ট যে থামে গেছে না, তাহলে এখানে কি কোনো শক্তি আছে? কোনো শক্তি তো নাই, কারণ এখানে আমাদের যা বিভব শক্তির কাজই নাই। কাজ হচ্ছে এখানে গতিশক্তি দিয়ে, এখানে গতিশক্তি আছে, গতিশক্তি নাই, ও তো ওখানে স্থির হয়ে বসে আছে, ওখানে কোনো গতিশক্তি নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে 0। তারপরে আমরা এখান থেকে লিখতে পারবো যে এফ কে এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে এফ কে সমান হাফ এম ভি স্কোয়ার বাই এক্স, হাফ এম ভি স্কোয়ার বাই এই ছিল আমাদের হাতুড়ি পেরেক সমস্যার আনুভূমিক বরাবর মারলে কি হয়। তো এখানে আমরা আর কি সেই বলটা বের করে ফেলতে পারবো, আর যদি এক্স গুণ করে দাও তাহলে যে কাজটা হবে আমাদের বাধা, মানে দেওয়ালের বাধা দিয়ে যে কাজটা হবে সেইখানে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো খুব ইজিলি। তো এখন আমরা দেখবো হচ্ছে উলম্ব বরাবর মারলে কি হবে। উলম্ব উলম্ব দেখো এইখানে একটা টেবিল, এইখানে একটা পেরেক আছে, তুমি এইখান থেকে একটা হাতুড়ি এই হাতুড়ির ভর হচ্ছে, মনে করো যে হাতুড়ির ভর হচ্ছে এম, এখানে বেগ ইউ সমান 0 বেগে মারলা, আর এটার পেরেকের দৈর্ঘ্য হচ্ছে এক্স। তো এখন যদি বলে যে আমাদের এই কতটুকু, এখন যদি বলা হয় যে এখানে বাধাদানকারী বলের মানটা কি হবে, তা আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা একটু আগে যে আমাদের ওই একটা বল উপর থেকে পড়লে কি হইতো সেটা যেভাবে বের করছি এটা আমরা সেভাবে বের করবো। যখন হাতুড়িটা এই পজিশন থেকে এই পজিশনে আসবে, আসার পরে এটাকে কিন্তু এই পজিশন থেকে পেরেকটাকে এইখানে ঢুকিয়ে দেবে, এটা এই জায়গায় চলে যাবে। তো এখান থেকে চলে, এইখান থেকে পেরেকটা এক্স পরিমাণ অংশ ভিতরে ঢুকে পড়ছে, এক্স পরিমাণ অংশ ঢুকে পড়ছে, এটাই হচ্ছে এখানকার মূল কাহিনীটা। তো এইখান থেকে আমরা সেই আবার আমাদের শক্তি নিহিত সূত্র ইউজ করব, শক্তি নিহিত সূত্র ইউজ করে আবার আমরা বের করে ফেলতে পারবো। এখানে দেখো এখানে কি হয়েছে, প্রথমে আমাদের শক্তি নিহিত সূত্র কি ছিল? ই ইনিশিয়াল প্লাস ডাব্লিউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু ই ফাইনাল। ইনিশিয়াল কি? গতিশক্তি আর বিভব শক্তি। তাহলে এখানে কি আমাদের গতিশক্তি আছে? গতিশক্তি হচ্ছে এখানে কিন্তু 0 0। এক মিনিট একটু দেখি, আচ্ছা দেখো এইখানে আমরা যদি ইউ থেকে মারি, ও কিন্তু যখন এই পজিশনে আসবে, এই পজিশনে যখন হাতুড়িটা আসবে তখন কি ওর একটা বেগ আসবে না এখানে? তাহলে আমরা দুই সিচুয়েশন কল্পনা করব, যখন আমরা হচ্ছে, আচ্ছা দেখো 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 ভুল করতেছিলাম, ঠিক আছে। তো এইখানে আমাদের এমন সিচুয়েশন যেখানে মানে 0 বেগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে একটা স্থির ছিল, স্থির বস্তু থেকে ছাড়া হয়েছে, হাতুড়িটাকে সরাসরি ছাড়া হয়েছে, তখন কি হয়েছে? এইখানে তখন আমাদের থাকবে হচ্ছে জাস্ট গতিশক্তি থাকবে না, জাস্ট বিভব শক্তি থাকবে। তার মানে ইনিশিয়াল মোট শক্তি আর কি, মোট ইনিশিয়াল শক্তি ছিল আমাদের এমজি এইচ হবে, আর এক্সটার্নাল ফোর্স হবে এই এক্স পরিমাণ এদিকে ঢুকবে, মাটি দিবে ওরে এফ পরিমাণ বাধা, মাটি দিবে এফ পরিমাণ বাধা, তাহলে এফ ডট এক্স 180 ডিগ্রি হবে, তাই এখানে সরাসরি আমরা লিখে দেবো মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু এফ ফাইনাল, ফাইনাল হয়ে যাবে 0। এফ ফাইনাল এখানে হয়ে যাবে হচ্ছে 0, কিন্তু না 0 কি হবে, এখানে আমাদের এফ ফাইনালের যে গতিশক্তি আছে সেটা হয়ে যাবে 0, আর আমাদের বিভব শক্তি হবে মাইনাস এম জি এক্স পরিমাণ। তারপরে এখান থেকে আমরা যদি লাইন এটাকে এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এফ এক্স সমান লিখতে পারবো এম জি এইচ প্লাস এম জি এক্স
ইজ ইকুয়াল টু mgh প্লাস এক্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে mgh প্লাস এক্স, mgh প্লাস এক্স, fx সমান mgh প্লাস এক্স। তো আমরা এইভাবে এখান থেকে f এর মানও নির্ণয় করতে পারবো, এক্সটাকে জাস্ট এখানে ভাগ করে দিলেই। তো এই ছিল আমাদের, যদি আমরা জিরো বেগ মানে আদিবেগ শূন্য হয় সেই অবস্থান থেকে একটা হাতুড়িকে যদি একটু লোহার উপরে ফেলি, এম্বরের একটা হাতুড়িকে, সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কিরকম হবে, এখানে জিরো বেগে ছিল, বেগ এখানে আসার পরে মানে অশক্তি ছিল জাস্ট, আর বিভব শক্তিটা এখানে এসে গতিশক্তি রূপান্তরিত হয়, কিন্তু আমরা হিসাব করবো জাস্ট বিভব শক্তিটারই। তো এখানে মোট শক্তিটা হবে সেই বিভব শক্তির সমান। তো এটা দিয়ে আঘাত করে এটা ঢুকে পড়ে ভিতর পর্যন্ত এক্স পরিমাণ ঢোকার সময় ওকে এফ বল একটা দিকে বাধা দেয়, এই কাঠ বা তক্তা যেখানে মারতেছিল দেওয়ালে নিচে ধরো কাঠে মারতেছিল, কাঠ ওকে এফ বলে বাধা দেয়, ও এক্স পরিমাণ ঢুকে এখানে ইউ বেগে মারতেছিল। তো এখানে কি হবে, আমাদের শক্তি নিতে সূত্র ইউজ করছি আমরা, ইনিশিয়াল এনার্জি এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি। তো আমাদের ইনিশিয়াল এনার্জি সমান কি হবে, আমাদের গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। তো আমাদের এখানে গতিশক্তি নাই, বিকজ এখানে বেগটা ছিল জিরো, আর আমাদের বিভব শক্তি হচ্ছে mgx মাইনাস আমাদের fx মাইনাস কেন হলো, আমাদের এক্সটার্নাল ফোর্স জাস্ট এখানে বাধাদানকারী বল, আর আমাদের এই দিক ছিল এক্স ঢুকছে, এইদিকে বাধাদানকারী বল 180 ডিগ্রি, তাই আমরা মাইনাস fx লিখছি। তারপরে এখানে লিখবো আমরা গতিশক্তি আমাদের জিরো, আর এখানে বিভব শক্তি হচ্ছে মাইনাস mgx। তো আমরা ইকুয়েশন সলভ করে আমরা fx সমান mgh প্লাস x বের করে ফেলতে পারছি। তো এই ছিল হাতের বেগের সমস্যার, যদি স্থির অবস্থান থেকে নামে তাহলে কি হবে। এখন যদি আমরা দেখি যে এখানে ভি বেগে নামতেছিল, এখানে বেগ আছে ভি, জাস্ট এখানে একটু চেঞ্জ হবে, বেগ হচ্ছে ভি বেগে নামলে কি হবে, আমাদের এখানে ছিল mgh, এখানে একটা জিনিস অ্যাড হবে যে একটা গতিশক্তি থাকবে হাফ এম ভি স্কোয়ার প্লাস mgh, জাস্ট এইটুকুই চেঞ্জ। তো এইখানে হবে fx এর সাথে যোগ হবে যে fx প্লাস হাফ এম ভি স্কোয়ার, fx প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটা অ্যাড হবে জাস্ট শুধু, বাকি সব ঠিকই থাকবে। পরে আমরা এই হাফ এম ভি স্কোয়ারকে এই পাশে বিয়োগ করে দিয়ে এখান থেকে আবার এক্স দিয়ে ভাগ করলে শেষে এখান থেকে মান পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি করব, এইখান থেকে সরি দেখো এখানে কি ভুল করতে, আবার এটা ছিল এদিকে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আচ্ছা, এখানে রিলেশন ভুল করছি আমি সলভ করতে। পরের লাইনটা লিখি, এখানে আমাদের এটা ছিল মাইনাস, এটা এই পাশে চলে যাবে, তাহলে জাস্ট এই পাশে থাকবে fx, আর এখানে মাইনাস ছিল আর এটা যায় এখানে থাকবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস mgh মাইনাস হয়ে যাবে এখান থেকে যে প্লাস mgx, তাহলে এখানে হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস mgh প্লাস x। এই হলো এখানকার ইকুয়েশন। তো f x, তো এখান থেকে আমরা শক্তি কাজ সমান দেওয়া আছে, আমরা এখান থেকে x f এর মান বা x এর মান যে কোনোটাই বের করে ফেলতে পারবো, সরি f এর মান x দেওয়া থাকলে ভাগ করে দিয়ে বের করে ফেলবো। এই হচ্ছে আমাদের সমীকরণ। এভাবে আমাদের হাতুড়ি পেরেক সমস্যার যে কনসেপ্ট আছে তা আমরা কিন্তু খুব ভালোভাবে এখানে দেখছি। তো আশা করি এখানে কোনো সমস্যা হবে না। আমরা দেখতে দেখতে আমাদের লাস্ট পার্টে চলে আসছি। লাস্ট পার্ট হচ্ছে আমাদের ক্ষমতা বা ইংরেজিতে বলে যাকে পাওয়ার, যার জন্য সবাই পাগল। এই ক্ষমতা রিলেটেড জিনিসপত্র এখন আমরা দেখব। ক্ষমতা মূলত কি, কোনো একটা সিস্টেম বা যন্ত্রের কাজ করার মানে হারকে আমরা বলবো ক্ষমতা বা শক্তি রূপান্তরের হার। কাজ করার হার বা শক্তি রূপান্তরের হারকে, কোনো একটা বস্তু বা কোনো একটা সিস্টেম বা কোনো একটা যন্ত্রের কাজ করার যে হার বা শক্তি রূপান্তরের হারকে আমরা বলবো ক্ষমতা, কারণ কাজের মাধ্যমে শক্তি রূপান্তর ঘটে। তাহলে কাজ করার হার হবে শক্তি রূপান্তরের হার, এটাকে বলবো আমরা ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতাকে প্রকাশ করবো পি দিয়ে। পি সমান আমরা লিখতে পারবো হচ্ছে পি হচ্ছে পাওয়ার হচ্ছে কাজ করার হার, তাহলে W/T মানে একক সময়ে কত কাজ করবে।
তো কাজ করার হারকে বলবো আমরা ক্ষমতা। তো এখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারি, যদি আমাদের বিভব শক্তির কথা বলা হয় তাহলে আমরা এখানে লিখবো mgh/t। যদি আমাদেরকে বলে যে এই কাজ করার ফলে বিভব শক্তির পরিবর্তন তাহলে এটা লিখবো, যদি বলে গতিশক্তির পরিবর্তন তাহলে আমরা লিখবো হচ্ছে 12m v² - u², 12m v² - u²/t। আর যদি বলে যে আমাদের মানে নির্দিষ্ট একটা ধ্রুবক বল প্রয়োগ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে একটা নির্দিষ্ট বেগে সমবেগে যাচ্ছে, একটা নির্দিষ্ট বল প্রয়োগ করার ফলে মানে বল প্রয়োগে সমবেগে সরণ যদি ঘটে, বল প্রয়োগের ফলে সমবেগে সরণ ঘটলে আমরা সেই ক্ষেত্রে লিখবো F × v। কিভাবে আসলে F × v এটা যদি তুমি ইকুয়েশন সলভ করো বের করতে পারবো, জাস্ট এটা ওয়ান শট ভিডিও, তাই আমরা খুব সহজে সূত্রটা দেখলাম। এই সূত্রের মাধ্যমে আমরা ক্ষমতা বের করে ফেলতে পারবো। তো তারপরে আমরা দেখবো হচ্ছে কর্মদক্ষতা। এখন দেখবো আমরা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তো কর্মদক্ষতাকে তাকে প্রকাশ করা হয় হচ্ছে ইটা দ্বারা। তো ইটার সমান আমরা লিখবো কর্মদক্ষতা মূলত কি? কর্মদক্ষতা হচ্ছে কোন একটা যন্ত্র যতটুকু মানে যন্ত্রের দ্বারা যতটুকু কাজ করা যায়, মানে একটা যন্ত্র দিয়ে আউটপুটটা কত পার্সেন্ট আসে, মানে তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজটা কতটুকু। ধরো যে তুমি পড়তে চাইছো হচ্ছে 10 ঘন্টা, কিন্তু তোমার পড়া হয়েছে 8 ঘন্টা, তাহলে সেই 8 ঘন্টা 10 ঘন্টার অনুপাতে কতটুকু, সেটা হচ্ছে তোমার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তো কর্মদক্ষতাকে আমরা লিখতে পারি যে যদি আমাদের পাওয়ারের ক্ষেত্রে যা থাকে তাহলে পি আউট, পাওয়ার আউট, কতটুকু পাওয়ার বের হচ্ছে একটা ইঞ্জিন থেকে। ধরো একটা ইঞ্জিন, তুমি এখানে পাওয়ার ইনপুট দিচ্ছ, এদিকে পি ইন আর এদিকে বের হচ্ছে পি আউট। অবশ্যই পি আউট পি ইন সমান হবে না, কারণ মহাবিশ্বে কোনো একটা শক্তি মানে সিস্টেম লস থাকে, সিস্টেম লস ছাড়া আমরা হিসাব করতে পারবো না। তো পি আউট কতটুকু শক্তি বের হয়েছে শক্তি বাই পি ইন, এটাই হচ্ছে আমাদের যে অনুপাত, সেটাই হবে আমাদের এটা। এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আমরা পার্সেন্টেজ আকারে সেই মানটা পেয়ে যাব। তো এরপরে যদি আমাদেরকে শক্তি দেওয়া থাকে যে ই এনার্জি, তাহলে ই ইন বের করবো আমরা, সরি ই আউট উপরে লিখবো কতটুকু এনার্জি বের হলো, আর ই ইন কতটুকু এনার্জি প্রবেশ করেছিলাম তার সাথে আমরা 100 গুণ করবো, আমাদের কর্মদক্ষতা পার্সেন্টে বের হয়ে যাবে। তো দেন আমরা যদি দেখি যে হ্যাঁ, আমার আরেক সূত্র আছে যে আমরা কতটুকু কাজ করছি সেই কাজ অনুযায়ী কতটুকু কাজ হয়েছে, তার আমাদের মোট যে কাজ এনার্জি কতটুকু শক্তি দেওয়া হয়েছিল ই টোটাল এর অনুপাতে কতটুকু কাজ হয়েছে সেটাকে আমরা কর্মদক্ষ বা এটা বলবো। তো এর মাধ্যমে আমাদের কাজ ক্ষমতা শক্তির সকল কনসেপ্ট কি শেষ, মোটামুটি শেষ তো নাই, ফিজিক্সের কোনো শেষ নাই। তো তাও যতগুলো আর কি না পড়লেই না সেরকম সবগুলো কনসেপ্ট খুব কম সময় দেখানো হয়েছে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।